বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দাঁড়া বলছি, না হলে আমি গুলি করতে বাধ্য হব। লোকটি সামনে দৌড়াচ্ছে, পেছন পেছন রুদ্র দৌড়াচ্ছে। রুদ্র চিৎকার করে লোকটিকে থামতে বলছে, কিন্তু লোকটা থামছে না। রুদ্র রেগে গিয়ে তখন বন্দুক তাক করে লোকটির দিকে তাকিয়ে বলে, আমি তোকে শেষবারের মতন বলছি, এবার যদি না থামিস তাহলে কিন্তু আমি তোকে গুলি করতে বাধ্য হব। কিন্তু লোকটা থামলো না। রুদ্র তখন তার বন্দুক থেকে একটি গুলি ছুড়ল লোকটার দিকে। লোকটার হাতে গুলি লাগলো, লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। রুদ্র এগিয়ে যেতে নেবে, তখন রুদ্রের হাতে কেউ ছুরি দিয়ে আঘাত করে। রুদ্রের হাত দিয়ে রক্ত পড়তে শুরু করে। লোকটা তখন ওকে ধাক্কা দিয়ে চলে যায়। রুদ্র অনেক চেষ্টা করলো লোকটিকে ধরার জন্য, কিন্তু লোকটি পালিয়ে যায়। সেই লোকটাকে নিয়ে যায়। রুদ্র তখন তার অফিসে চলে যায়, গিয়ে তার বস রাজীব চৌধুরীর সাথে দেখা করে। রাজীব চৌধুরী রুদ্রের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমাকে যে মাদক ব্যবসায়ীকে ধরতে পাঠিয়েছিলাম তাকে ধরতে পেরেছো? আর তোমার হাতের এই অবস্থা হলো কিভাবে? স্যার, আমি ওকে প্রায় ধরে ফেলেছিলাম। আমি ওকে গুলি করেছি, ও মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু পেছন থেকে কেউ আমাকে গুলি করে ফেলে দিয়ে চলে যায় লোকটাকে নিয়ে। ও শিট, তাহলে এখন কি হবে? আচ্ছা, যা হবার তা হয়ে গেছে। এখন আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, ওদের আস্তানা খুঁজে বের করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন মাটিতে পড়ে যাচ্ছিলাম তখন লোকটার বুটের মধ্যে আমার লোকেশন ট্র্যাকারটা ঢুকিয়ে দিয়েছি। সে যেখানেই যাবে আমি তার লোকেশন পেয়ে যাব। রাজীব চৌধুরীর কথাটা শুনে হাসতে হাসতে রুদ্রর কাছে এসে জড়িয়ে ধরে বলে, সত্যি রুদ্র, তুমি পারো বটে। এই অবস্থার মধ্যে কাজের কাজটা ঠিক করে ফেলেছো। তোমার মতো অফিসার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। শুধু আমার উপর ভরসা রাখবেন স্যার, আমি চেষ্টা করব নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার জন্য। আমার একমাত্র ভরসার জায়গা তুমি। আমি বিশ্বাস করি তুমি যে কোনো কিছু ভালোভাবে সমাধান করতে পারবে। ওকে স্যার, তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। ওদের আস্থা নাই, কারণ লোকগুলো মাদক ব্যবসা করতে করতে সমাজের অবস্থা শেষ করে দিয়েছে। এরপর রুদ্র বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তার বাড়ি থেকে বাসা মাত্র 30 মিনিটের রাস্তা। তার পার্সোনাল কার থাকলেও সে অনেক সময় হেঁটেই যাতায়াত করে, কারণ রাতের পরিবেশটা তার অনেক ভালো লাগে। সারাদিন খুন রাহাজানি দেখতে দেখতে রাতে একটু শান্তির বড্ড দরকার। রুদ্র জীবনে অনেক আনন্দের সময় হারিয়েছে এই চাকরি করতে এসে। রুদ্র গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাতে ব্যান্ডেজ, ব্যথা পেয়েছে প্রচুর। জ্যোৎস্না ভরা আকাশের দিকে তাকিয়ে এসে বিড়বিড় করে বলে, বিষণ্ণতায় অস্থির হয়ে আছে হৃদয়। নীরবতার আঘাতে যেন আরো রক্তাক্ত। অন্ধকারের ঢিল ছোড়ার মতোই খুঁজে ফিরি নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনে নাটকের অভিনয়ে মিথ্যা অভিনেতার মতোই অভিনয় করে যাচ্ছি। পাওয়ার না পাওয়ার হিসাব মেলাতেই বড্ডই অস্থির লাগে। তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশের পানে। কোন দিন শেষ হবে এই জীবনযুদ্ধ? এসব ভাবতে ভাবতে সে হেঁটে চলেছে। তার জ্যোৎস্না রাতের চেয়ে অন্ধকার রাত বেশি ভালো লাগে, কারণ মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে অন্ধকার। সে সবসময় দুঃখ কষ্টগুলোকে অন্যের কাছ থেকে আড়াল করে রাখে, চোখের পানি লুকিয়ে রাখে। আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে আলো, কারণ সে মানুষের সব দুঃখ কষ্টকে অন্যের নিকট খুব সহজেই প্রকাশ করে দেয়। যদিও বা আমরা অন্ধকারকেই শুধু দূরে টেনে দিই আর আলোকেই খুব কাছে টেনে নিই। রুদ্র বাসায় আসতেই দেখে তার বাড়ির সবাই তার জন্য অপেক্ষা করছে। সবার সাথে ডিনার করে শুয়ে পড়ে রুদ্র। পরের দিন সে অফিসে পৌঁছায় খুব সকালে, কারণ আজকে তাকে ইনভেস্টিগেশনে যেতে হবে। ওদিকে, স্যার প্লিজ আমার বাবাকে বাঁচান। আজ 3 দিন ধরে আমার বাবার জ্বর হয়েছে। জ্বর কিছুতেই কমছে না। কি হয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না, আপনি একটু দেখুন না। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওনার টেস্ট করছি। যদি টেস্ট করে সব কিছু ভালো আসে তাহলে তো ভালো, আর যদি ভালো না আসে তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, এখানেই বসুন। দেখুন স্যার প্লিজ কিছু একটা করুন। রিয়া তার বাবাকে নিয়ে হসপিটালে এসেছে। এসে ডাক্তারের সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে কথাগুলো বলে। আজ 3 দিন ধরে তার বাবার শরীরের অবস্থা খুবই খারাপ।
জ্বর হয়েছে। জ্বর কিছুতেই কমছে না, হয়তো খারাপ কোনো অসুস্থতা তাকে ঘিরে ধরেছে। সেজন্য সে খুবই চিন্তায় আছে। তার পরিবারে বাবা ছাড়া আর কেউই নেই। রিয়া বাবা মায়ের একমাত্র সন্তান। তার মা মারা গেছেন আজ 2 বছর হলো। এখন বাবা ছাড়া তার পৃথিবীতে আর কেউই নেই। সেজন্য সে তার বন্ধু রুদ্রকে কল করে। রুদ্র আর রিয়া একই অফিসে চাকরি করে। তারা দুজনেই গোয়েন্দা বিভাগে অনেক বড় বড় পদে রয়েছেন। দুজনেই একই কর্মকর্তা। রুদ্র কল ধরে বলে, কি ব্যাপার রিয়া, আজকে আমাদের একটা তদন্ত যাওয়ার কথা, কিন্তু তোমাকে সে সকাল থেকে কল করছি, তুমি কল ধরছো না কেন? নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? রুদ্র, সর্বনাশ হয়ে গেছে। বাবার 3 দিন থেকে এই জ্বর কিছুতেই কমছে না। আজকে হসপিটালে নিয়ে এসেছি বাবাকে ডাক্তার দেখাতে। এখন বাবার চেক করছি। কি বলছো? আঙ্কেল অসুস্থ আর তুমি আমাকে বলবে না? আমাকে তো স্যারকে সে কথাটা জানাতে হবে, না হলে স্যার তো তোমার অপেক্ষা করছে। আমরা সে সকাল থেকে তোমার অপেক্ষা করছি, তুমি না আসলে কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলে দিচ্ছি তোমার বাবার অসুস্থতার কথা। তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, আমি এই দিকটা দেখে নিচ্ছি। না না রুদ্র, আমি চলে আসতেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি চলে আসতেছি। ডাক্তার বাবাকে চেক আপ করতেছে। বাবাকেও হসপিটালে ভর্তি করে দিয়ে আমি চলে আসতেছি। তোমরা একটু অপেক্ষা করো। কি বলছো রিয়া, তুমি এখন আসবে মানে? তুমি আঙ্কেলের কাছে থাকো, আমরা এই দিকটা দেখে নিচ্ছি, এত গুরুত্বপূর্ণ কিছু নয়। না রুদ্র, আমার কাজ সবচেয়ে আগে। বাবা অসুস্থ, বাবাকে ভর্তি করে দিয়ে চলে আসব। আমি আমার কোন ফ্রেন্ডকে এখানে এনে বসিয়ে রাখবো? তুমি কোনো চিন্তা করো না, তোমরা 8 ঘন্টা ওয়েট করো, আমি চলে আসতেছি। রুদ্র ফোন রেখে চলে যায় তার বস অর্থাৎ গোয়েন্দা বিভাগের প্রধান রাজীব চৌধুরীর কাছে। কি ব্যাপার রুদ্র, রিয়া কি বলল? রিয়া কি আসতেছে নাকি আসবে না? জি স্যার, রিয়ার বাবা অসুস্থ 3 দিন ধরে, সেজন্য রিয়া তার বাবাকে নিয়ে হসপিটালে গেছে, হসপিটালে ভর্তি করে দিয়ে চলে আসছে। আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতে বলছে। ঠিক আছে, আমরা এখন আধা ঘন্টা ওয়েট করি। এর ভিতরে তুমি ফাইলগুলো রেডি করে ফেলো। তুমি কি শুনতে পেয়েছো যে হসপিটালের দিনের পর দিন কিন্তু খুন বেড়েই চলেছে? মানুষ চিকিৎসার জন্য যায়, কিন্তু চিকিৎসার নামে অনেক মানুষকেই সেখানে মেরে ফেলা হচ্ছে। সেই ব্যাপারে তুমি কি কিছু জানতে পেরেছো? জি স্যার, আমরা এই বিষয় নিয়ে তদন্ত করার চেষ্টা করছি। আমি আমাদের অফিসার রিয়াকে সেখানে পাঠিয়ে দিয়েছি। সে বিভিন্ন হসপিটাল ঘুরে রোগীদের ব্যাপারে ইনফরমেশন নিশ্চিত করেছে, কিন্তু সরাসরি কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। এটা কিভাবে জিজ্ঞাসা করবে? কে করছে সেটা তো কিছুই বুঝতে পারছি না। এসব বিষয়ে তদন্ত করতে আমরা ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ সরাসরি কাউকে কিছু বলা সামর্থ্য রাখে না, কারণ তারা তাদের কাজ করে যাচ্ছে। ডাক্তাররা এই কাজ করেছে নাকি অন্য কেউ এই কাজ করেছে সেটা আমরা বুঝতে পারছি না। তাই রিয়াদকে বলো সে যেন ছদ্মবেশে ধরে চারদিকে ঘুরে দেখে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রিয়াকে জানিয়ে দিচ্ছি সবকিছু। রিয়াদ অনেক বুদ্ধিমান একজন অফিসার, সে নিশ্চয়ই সবকিছুর ইনফরমেশন জোগাড় করতে পারবে। এর ভেতর আমরা যদি গিয়ে আমাদের তদন্তটা শেষ করে ফেলি তাহলে হয়তো আরো ভালো হবে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়তে হবে, কারণ যদি এখন আমরা সেই মাদক ব্যবসায়ীকে ধরতে না পারি তাহলে এরা আবার ঝামেলা শুরু করে দিবে। তোমরা পুলিশ ইন্সপেক্টরকে জানিয়ে দাও, তাকেও আমাদের সাথে যেতে হবে। না হলে আমরা যদি সরাসরি অপরাধীকে দেখতে পাই তাহলে ধরবো কি করে? আমাদের তা পুলিশকে হেল্প দরকার। জি স্যার, আমি সকালে পুলিশ ইন্সপেক্টর রাফিকে কল করেছিলাম, সে রেডি আছে। সে বলেছে আমরা যাওয়ার সময় যেন তাকে পিক আপ করে নিয়ে যাই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি জানিয়ে দিয়েছি তাকে। একটু পরেই রিয়া চলে আসে। এরপর তারা 3 জনে বেরিয়ে পড়ে, কারণ এখন দেশে মাদক ব্যবসাটা অনেক বেশি বেড়ে গেছে। যুব সমাজ তাদের মেইন টার্গেট। যুব সমাজকে তারা একদম নষ্ট করে দিচ্ছে। যারা আগ থেকেই মাদক সেবন করে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কিন্তু নতুন করে মাদক আসক্ত হচ্ছে সবাই যাদের বয়স 18 বছরের নিচে। এই সময় মাদক গ্রহণ করলে তাদের শরীরের অবস্থা একদমই শেষ হয়ে যাবে। আর যুব সমাজ হচ্ছে আগামী দিনের প্রজন্ম। যদি যুব সমাজকে রক্ষা না করা যায় তাহলে একদিন এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য সবার প্রথমেই মাদক ব্যবসায়ীদেরকে ধরতে হবে। তারা চলে যায় মাদক ব্যবসায়ীদের আড্ডাখানায়। সেখানে গিয়ে দেখতে পায় তারা অনেকগুলো মাদক নিয়ে এসে সেগুলো সাপ্লাই করার জন্য প্যাকেজিং করছে।
তখন তারা হঠাৎ করে আক্রমণ করায় কিছুই বুঝতে পারে না। রুদ্র তখন সেই লোকটাকে ধরে ফেলেছে, যে লোকটা তাকে 2 দিন আগে গুলি করেছিল। লোকটার হাতে এখনো ব্যান্ডেজ দেখতে পাচ্ছে, তার মানে এই গ্যাংয়ের সদস্যই ওই লোক। তখন তারা সবাইকে ধরে নিয়ে আসে। রুদ্রের হাত থেকে এখনো রক্ত পড়ছে, কারণ তার হাতের কাটা জায়গাটায় একটি অপরাধী আবারও মেরেছে। রাজীব চৌধুরী বলেন, রুদ্র, তোমাকে আমি বরাবর বলেছি সাধারণ কাজ করতে। দেখো, এই দেখো, তোমার কাটা জায়গা থেকে আবারও রক্ত পড়া শুরু করে দিয়েছে। তোমাকে বলেছিলাম না সাবধানে কাজ করতে? সাবধানে কাজ না করলে কিভাবে হবে রুদ্র? আমাদেরকে আগে নিজেদের সুস্থ রাখতে হবে, তারপর অপরাধীকে ধরতে হবে। সরি স্যার, আসলে আমি ধরতে গিয়েও হঠাৎ করে আমার হাতে মেরে দিবে আমি বুঝতে পারিনি, সেজন্য আমি একটা অসাবধানতার সাথে ছিলাম, কিন্তু এখন থেকে সাবধানতার সাথে কাজ করব, এটা নিশ্চয়তা দিতে পারি। এরপর ইন্সপেক্টর রাফি অপরাধীদেরকে ধরে নিয়ে যায়। থানায় তাদেরকে সাপ্লাই করে তারা তাদের অফিসে আসে। তখন হঠাৎ করেই রিয়ার ফোনে কল আসে। রিয়া দৌড়ে কান্না করতে করতে বেরিয়ে যায়। তখন রুদ্র আর রাজীব চৌধুরী রিয়ার পেছন পেছন যায়, কারণ রিয়া কান্না করাটা মানেটা তারা বুঝতে পারছে না। রিয়া তখন হসপিটালে যায়। হসপিটালে গিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করে। তখন সেই ডাক্তার বেরিয়ে আসে। রিয়া তখন ডাক্তারের দিকে তাকিয়ে বলে, ডাক্তার, আমার বাবা কিভাবে মারা গেল? আমার বাবাকে তো আমি প্রায় সুস্থ রেখে গিয়েছিলাম, তার তো জ্বর হয়েছিল। আপনারা তার অপারেশন কি জন্য করেছেন? হ্যাঁ, আসলে আপনার বাবার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সেই জন্য তার হার্ট দিক থেকে একটু ব্লক হয়ে গিয়েছিল। তাই আমরা চেয়েছিলাম যে অপারেশন করে ওনার এই ব্লকটা ঠিক করে দিতে, সেই জন্য অপারেশন করছিলাম। কিন্তু ওনার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা কিছুই করতে পারিনি। আপনারা অপারেশন করবেন সেটা একটাবার আমাকে জানাবেন না? হ্যাঁ, আমাকে জানিয়ে তো আপনারা অপারেশনটা করবেন না। আমি আমার বাবাকে ভর্তি করে রেখে গিয়েছিলাম শেষ সকালে, আর আপনারা সন্ধ্যাবেলায় তার অপারেশন করে ফেললেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, দেখুন ম্যাডাম, আমরা শুধুই অপারেশন করেছি। আপনার বাবার অবস্থা খারাপ দেখে আপনাকে আমরা কল করেছিলাম, কিন্তু আপনি কল ধরেননি। ওনার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা অপারেশন করতে বাধ্য হয়েছি। আপনি কি জানেন এটা আইন বিরোধী কাজ? আপনি অপারেশন করবেন সেটা রোগীদের অভিভাবকদের জানানো একান্ত দরকার। আপনি কি আইন বিষয়ে জানেন না? আপনি ডাক্তারি করেন, এসব বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই? দেখুন স্যার, আমরা যেটা করেছি সেটা করার অন্তত দরকার ছিল। আমরা রোগীর সুস্থ করার চেষ্টা করি। আমরা রোগীর অবস্থা এতটা খারাপ দেখে আমরা ভাবতেও পারিনি যে এখন তাকে কল করার দরকার, সেই জন্য আমরা তাড়াতাড়ি অপারেশন করে ফেলি। তখন রাজীব চৌধুরীকে রুদ্রকে কিছুটা দূর থেকে নিয়ে যায়। রুদ্র তখন রাজীবের দিকে তাকিয়ে বলে, স্যার কি বলবেন? আমাকে এদিকে ডেকে নিয়ে আসলেন, আমি বুঝলাম না কিছু। রুদ্র, আমার মনে হচ্ছে এই ডাক্তার এসবের সাথে জড়িত, যারা রোগীদেরকে মেরে ফেলেছে। তুমি একটু খেয়াল করে দেখো ডাক্তারের মুখের দিকে। ডাক্তারের কথা বলার সময় কেমন যেন ঘেমে যাচ্ছে, ও ভয় পাচ্ছে। হ্যাঁ স্যার, আমি এই বিষয়টা খেয়াল করেছি, কিন্তু এই ডাক্তার কি এরকম কাজ করতে পারবে? ডাক্তারকে দেখলে তো মনে হচ্ছে না এতটা এক্সপার্ট। এখন আমাদেরকে এসব বিষয়ে আলোচনা করলে হবে না। প্রথমে রিয়ার বাবার একটা ব্যবস্থা করতে হবে, এরপর আমরা বাকিটা করব। আগে রিয়ার বাবার শরীরটা চেক আপ করতে হবে। ওনার শরীরে এসব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ স্যার, এটা ঠিক বলেছেন, কিন্তু এখন আমরা এটা কিভাবে চেক করব? এটা চেক করতে গেলে তারা সন্দেহ করবে যে আমরা ওদেরকে ধরে ফেলেছি কিনা, ওরা পরে সতর্ক হয়ে পড়বে। হ্যাঁ, তার জন্য রিয়ার বাবার লাশটাকে নিয়ে যেতে হবে, আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের চেক আপ করতে হবে। এরপর তারা সবাই মিলে রিয়ার বাবার লাশকে নিয়ে যায়। রিয়ার বাবার লাশকে নিয়ে গিয়ে তারা একটি ডাক্তারকে ডেকে নিয়ে আসে, যারা তাদের পরিচিত ডাক্তার। ডাক্তার অভিষেক চেক করে বলে, স্যার, তার শরীর থেকে তো কিডনিটা খুলে নেওয়া হয়েছে। শরীরের 2টি কিডনি নেই, ওনার তো কিডনিতে কোনো সমস্যা নেই, তাহলে কিডনি কেন তুলে নেওয়া হলো এটাই আমি বুঝতে পারলাম না। রিয়া কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ল। তখন রুদ্র অনেক চেষ্টা করছে রিয়াকে থামানোর। রিয়া কিছুতেই কান্না থামানোর নাম নিচ্ছে না। আর মেয়েটা একা কিভাবে কি করবে কিছুই তো বুঝতে উঠতে পারছে না। তখন রুদ্র রিয়াকে শান্ত করার জন্য বলল, তুমি কান্না করো না প্লিজ,
তোমার বাবার সাথে যে এরকম করেছে তাকে আমরা নিশ্চয়ই শাস্তি দিব। তুমি কান্না না করে নিজেকে শক্ত করো, না জেনে আমরা আমাদের সম্মুখে আরো কত লাশ দেখব। তুমি যদি এভাবে কান্না করে ভেঙে পড়ো তাহলে কি হবে? রুদ্র, আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার বাবা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। বাবাই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আমার বাবাকে ওরা মেরে ফেললো। আমার বাবার কি দোষ ছিল? হ্যাঁ, তারা আমার বাবার এই অবস্থা করলো। ওদেরকে আমি ছাড়বো না রুদ্র। হ্যাঁ রিয়া, তোমাকে শক্ত হতে হবে, কারণ এদের থেকে প্রতিশোধ নিতেই হবে। এরা তোমার বাবাকে নির্দোষভাবে হত্যা করেছে। এরকম কত মানুষকে তারা হত্যা করে ফেলেছে তুমি বুঝতে পারছো? এখন আগে আমাদেরকে তোমাদের বাবার লাশটা দাফন করতে হবে, এরপর আমরা বাকিটা করব। এরপর তারা সবাই মিলে রিয়ার বাবার লাশটা দাফন করে। পরের দিন সকালে রুদ্র তার টিম নিয়ে চলে যায় সেই ডাক্তারের কাছে। ডাক্তারকে গিয়ে ধরে নিয়ে আসে তাদের ক্যাম্পে, এনে তাকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখে বলে, আমাদের চিনতে পারিসনি? আমরা সবাই গোয়েন্দা বিভাগের। তুই আমাদের সাথে লাগতে চলে এসেছিস কেন? ওনাকে কেন মেরেছিস বল? কি বলছেন স্যার? আমি ওনাকে কেন মারব? উনি অসুস্থ ছিল, সেই জন্য ওনার চিকিৎসা করতে গিয়ে উনি মারা গেছেন। এতে আমার কোনো দোষ নেই, প্লিজ বিশ্বাস করেন। রুদ্র হাতে একটি লাঠি নিয়ে লোকটাকে পিটাতে শুরু করলো। লোকটা তখন চিৎকার করে রুদ্র তখন বলল, আমাদের সাথে বেইমানি করার চেষ্টা করেছিস? ওনার 2টা কিডনি নেই না, ওনার কিডনিতে কোনো সমস্যা ছিল, কিন্তু 2টা কিডনি কোথায় গেল? তার মানে তুই রেখে দিয়েছিস, তার মানে কি ওনাকে কিডনির জন্য তোরা খুন করেছিস? বিশ্বাস করেন স্যার, আমি এই কাজ করিনি, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমার কথা একটাবার বিশ্বাস করেন। রুদ্র তখন হাতে কয়েকটি পেরেক নিয়ে সেই ডাক্তারের দিকে এগিয়ে গিয়ে আসতে থাকে। হাতে একটা হাতুড়ি নিয়ে এসেছে। তখন রুদ্র এসে লোকটার হাতে পেরেক ঢুকিয়ে হাতুড়ি দিয়ে পাড়ি দিতে থাকে। লোকটা তখন চিৎকার করে বলে, আমাকে আর মারবেন না, আমি সব সত্যি কথা বলছি। আমি মেরেছি ওনাকে, ওনার কিডনি দুটোর জন্য। প্লিজ আমাকে আর মারবেন না, আমি বাধ্য হয়ে করেছি। এই তো লাইনে চলে এসেছিস, এখন বল কে তোদের বাধ্য করেছে এই কাজ করতে? আমি জানি না, আমাকে শুধু টাকা দেওয়া হয়। আমরা কার হয়ে কাজ করি জানি না, তবে আমাদের হসপিটালে আরও 4 জন ডাক্তার আছে। আমরা সব মিলেই টাকা পাই। প্রতি মাসে আমাদেরকে একটা করে টার্গেট দেওয়া হয়। সেই টার্গেট পরিমাণ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়, না হলে আমাদেরকে মেরে ফেলা হবে। আমাদেরকে সব সময় হুমকির মধ্যে রাখা হয়। ছিজি, তোদের ডাক্তার বলতে আমার লজ্জা লাগছে। তোদের মতন জঘন্য মানুষের কারণে আজ গরিব মানুষেরা চিকিৎসা করাতে আসে না ভয়ে হাসপাতালগুলোতে। তোরা যেন এক একটা মৃত্যুপুরী বানিয়ে রেখেছিস হাসপাতালগুলোকে। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য হসপিটালে আসে, আর তোরা তাদেরকে মেরে ফেলিস। আমি ভুল করে ফেলেছি, আর জীবনে এরকম কাজ করব না। আমি কথা দিচ্ছি, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে আর মারবেন না। আমি বাধ্য হয়ে কাজটা করেছি, আমার টার্গেট পূরণ হচ্ছিল না। আমার 2টা কিডনি আর্জেন্ট দরকার ছিল, না হলে আমাকে মেরে ফেলত ওরা। এই 2টো কিডনি ওনাদেরকে পার্সেল করতে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ হয়ে আমার কাছে আসে, সেই জন্য ওনাকে আমি মেরে ফেলি। কি, তোর কিডনির প্রয়োজন ছিল তাই একজন সুস্থ মানুষকে তুই মেরে ফেলবি? তোর কত বড় সাহস! তোর এমন অবস্থা করব যে তুই নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। তোকে কে কাজ করতে বলেছে? ওর নাম বল, তোকে কিন্তু এইখানেই খুন করে ফেলবো। আমি জানি না, আমাকে বাধ্য করা হয় এই কাজটা করতে। আমি জানি না কে আমাকে টাকা দেয়। আমাদেরকে শুধু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, আর আমাদেরকে বলা হয় যে কোনো অঙ্গ যদি পাওয়া হয় তাহলে সেটা যেন তাদেরকে কল করে বলি। আমরা কল করা ছাড়া অন্য কেউ কল করে না সেই নাম্বারে। তাহলে তো ওরা খুব ভয়ঙ্করভাবে কাজ করতে শুরু করেছে, তাই না? তোদের এমন অবস্থা করব যে তোরা নিজেদের নাম পর্যন্ত ভুলে যাবি। আজকে তোদের দিন শেষ। বল ওই লোকটার নাম কি? আর তুই যে নাম্বারে কল করেছিস সেই নাম্বারে কল কর। আমাদের চোখের সামনে এখন বসে কল করবি। কল করে বলবি যে তুই একটা কিডনি পেয়েছিস, সেটা পৌঁছাতে চাস। তখন সেই ডাক্তার ভয়ে ভয়ে কলটা করে। কল ধরতেই ওপাশ থেকে একটি লোক গম্ভীর গলায় বলে ওঠে, তুই ধরা পড়ে গেছিস সেটা আমি জানি। তোর সামনে
এখন গোয়েন্দারা বসা আমার খোঁজ করার জন্য তোকে কল করতে বলেছে, তাই চুপচাপ ফোনটা রেখে দে। আমি আর কোনো কথা বলতে চাই না তোর সাথে, তুই মর, এতে আমার কোনো দুঃখ নেই। হা 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 বলে লোকটা হাসতে হাসতে ফোনটা রেখে দেয়। রুদ্র অবাক হয়ে যায়, এই লোকটা জানলো কিভাবে যে তারা এই ডাক্তারকে ধরে নিয়ে এসেছে। এর মানে হসপিটালের ভিতরেই কেউ একজন তাদেরকে ইনফরমেশন দিচ্ছে। রুদ্র সেই লোকটাকে আর বাঁচিয়ে রাখার চিন্তা না করে, কারণ এই লোকটা বাঁচিয়ে রাখলে পরবর্তী সময়ে আরও ভয়ঙ্কর কাজ করতে পারে, সেজন্য লোকটাকে সে মেরে ফেলে। এরপর চলে যায় রাজীব চৌধুরীর কাছে। স্যার, হসপিটালের ভেতরে অনেক বড় একটা চক্রান্ত চলছে। কারণ আমরা যখন সেই ডাক্তারকে ধরে নিয়ে আসি তখন ডাক্তারকে বলেছিলাম যে তাদেরকে কাল কল করতে। তাকে কল করতে সেই লোকটা আমাদের পরিচয় পেয়ে যায় এবং সে বলে যে ডাক্তার ধরা পড়ে গেছে, এটা সে জানতে পেরে গেছে। তাহলে তো আগে হসপিটালটা পুরো চেক করতে হবে। আমার মনে হয় না হসপিটালের ভিতরে কেউ ইনফরমেশন সাপ্লাই করবে। তোমরা পুরো হসপিটালের ভিতরে কোনো ক্যামেরা বা কোনো কিছু লাগানো কিনা সেটা চেক করো। আর তোমরা কি ওকে ধরার সময় মাস্ক ছাড়া গিয়েছিলে? না স্যার, এই জিনিসটা আমরা খুব সতর্কতার সাথে করি। আমাদের মুখ দেখা যায় না কারণ আমরা মাস্ক পরে যাই, তাই আমাদেরকে চিনতেও পারবে না। যদি আমরা এভাবে ঘুরি এরপরও আমাদেরকে চেনা অসম্ভব। গুড, তাহলে এখন বেরিয়ে পড়ো, গিয়ে হসপিটালটা পুরোপুরটা চেক করো। এই হসপিটাল ওর আসল ঠিকানা নয়, কারণ এটা একটা ছোট হসপিটাল এবং ওদের কাজ বড় বড় হসপিটালে হয়। তাই আগে ছোট হসপিটাল থেকে গরিব মানুষকে বাঁচাতে হবে, এরপর বড় হসপিটালে আমরা আক্রমণ করব, তখন দেখব ওরা কোন দিক দিয়ে পালায়। তখন রুদ্র, রিয়া আর তার কিছু অফিসার চলে যায় সেই হসপিটালে। পুরো হসপিটাল চেক করে তারা কিছুই পায় না। যখন তারা অপারেশন থিয়েটারে যায় তখন দেখতে পায় অপারেশন থিয়েটারের একটি গোপন সিসি ক্যামেরা লাগানো, যেটার কন্ট্রোল হসপিটালের লোকজন পর্যন্ত জানে না। হসপিটালের লোকজন এটা দেখে তো অবাক হয়ে যায়। তখন রুদ্র সেটা খুলে নিয়ে যায়। রুদ্র পরিবারের বড় ছেলে, তার একটি ছোট বোন আছে, তার নাম মিম। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সিআইডি অফিসার। তিনি তার ছেলেকে গোয়েন্দা অফিসার বানানো, এটা তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। আর রুদ্র সেই স্বপ্নকে আরেক হাত এগিয়ে গেছে। রুদ্র তখন সব ঝামেলা শেষ করে রাতের বেলায় বাসায় ফিরে আসে। তখন তার বোন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, কালকে আমার বার্থডে, তুই এত রাত করে কেন বাসায় ফিরলি? কালকে সকালে না আমার বার্থডে, তুই কালকে সকালে কাজে যেতে পারবি না, আগে থেকে বলে দিলাম। ঠিক আছে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি কালকে তোর বাড়িতে থাকবো 100% শিওর। রুদ্র তখন তার বোনকে রেখে চলে যায় নিজের রুমে, গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিন এই কষ্ট সবকিছু সে পরিবারের কাছ থেকে আসলেই ভুলে যায়, কারণ প্রতিটা মুহূর্তে সে মৃত্যু, খুন, রাজধানী এইসব দেখে। মানুষগুলো কত খারাপ, কত ভয়ঙ্কর কাজ করে, এটার জন্য সে আফসোস করে কেন মানুষগুলো এরকম করে। রুদ্রের এই চিন্তা তাকে দিনরাত ঘুমাতে দেয় না। আমি কি করে এখন সেই ডাক্তারকে ধরবো? এই ডাক্তার কিভাবে সবকিছু কন্ট্রোল করছে? কে এই মানুষগুলোর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করে আর কারাই এটা সাপ্লাই করে? আমি কিছু জানতে পারছি না। আমি তখন চলে গেলাম আমার বাবার কাছে, কারণ বাবা এইসব বিষয়ে ভালোই জ্ঞান রাখেন। বাবা আগে একজন নামকরা সিআইডি অফিসার ছিলেন। আমি তখন বাবাকে বললাম, বাবা, নিশ্চয় শুনেছ দেশে দিনের পর দিন হসপিটালে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। একের পর এক খুন হয়ে যাচ্ছে হসপিটালে, কিন্তু আমরা কিছুতেই ধরতে পারছি না। এখন কি করব বাবা? রুদ্র, আগে তোমাকে জানতে হবে এই খুনগুলো কেন করা হচ্ছে, এই খুনগুলোর পর অঙ্গগুলো কোথায় যাচ্ছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কে বিক্রি করে। তোমাকে আগে এসব বিষয় জানতে হবে। যদি তুমি মেন জায়গায় যেতে না পারো তাহলে তুমি এই ছোট ছোট কর্মচারীদেরকে ধরে কিছুই করতে পারবে না। আমরা কিভাবে খবর পাবো যে কে এসব কিনছে আর বেচা কেনা করছে? আমি তো কিছুই জানতে পারছি না। আমরা সবাই অনেক টেনশনে আছি, তুমি একটু বুদ্ধি দাও আমাকে। তুমি এক কাজ করো, তুমি তোমার কোনো অফিসারকে পাঠিয়ে দাও ছদ্মবেশ ধরিয়ে ডাক্তারের কাছে। এরপর ডাক্তার যদি সেই কাজ করতে চায় তাহলে সেই অফিসার যেন সব ইনফরমেশন তোমার কাছে পৌঁছে দেয়। এরপর তোমরা তাদেরকে সাপ্লাই করতে দেবে। যখন তোমরা দেখবে
কারা এসব কিনে নিয়ে যায় তখন তাদের পিছু নেবে এবং তাদের মেইন অফিস পর্যন্ত পৌঁছে যাবে। আমি তখন বাবার সাথে আরো কিছুক্ষণ এসব বিষয় নিয়ে আলোচনা করলাম। কালকে বোনটার জন্মদিন। আমি অফিস থেকে ফিরে আসার সময় বোনের জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছিলাম। অনেক সুন্দর একটা ঘড়ি বানিয়েছি আমার বোনের জন্য। আমার জীবনে একমাত্র আনন্দের জায়গাটা এই বোন। সবসময় আমাকে হাসি খুশি রাখে। যখন আমার অনেক মন খারাপ থাকে তবুও বোনের দিকে তাকালে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে মনের ভেতর। আমার দুষ্টু বোনটা সকাল সকাল রেডি হয়ে গেছে তার বার্থডের জন্য। সে অনেক সকালে রেডি হয়ে গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে আর কাজে বের হব না। আজকে আমার বোনটার জন্মদিন বাড়িতে বসে পালন করব। তখন হঠাৎ করে আমার ফোনে কল আসলো। রুদ্র, তুমি কোথায়? আমরা সেই ডক্টরের সহযোগিতায় আরো 4 ডক্টরকে ধরে নিচ্ছি। সবাইকে আমরা বেঁধে রেখেছি। ওদের কাছ থেকে সব ইনফরমেশন নিতে হবে। তুমি তাড়াতাড়ি অফিসে আসবে, লেট হয়ে যাচ্ছে। আমি তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এখন আমাকে যেতেই হবে, আর বোনকেও কথা দিয়ে ফেলেছি তার বাড়িতে থাকবো। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তখন বাবার কাছে গেলাম। বাবা হয়তো আমার মুখ দেখেই বুঝতে পেরে গেছেন আমার মনের বিষয়টা। তখন বাবা আমার দিকে তাকিয়ে বললেন, মন খারাপ করো না। তুমি যে কাজ করছো তা দেশের মানুষের জন্য করছো। তুমি নিজে না হাসলে কি হবে? তোমার এই কাজের দ্বারা কত মানুষ একটু শান্তিতে দিন যাপন করতে পারছে, এটা চিন্তা করো। নিজের আনন্দটাকে বিসর্জন দাও। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বোনের আড়ালে বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কারণ বোন দেখলে আমাকে এখন আসতে দেবে না। আমি তখন সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের অফিসে। অফিসে গিয়ে দেখলাম তাদের আরো 4 জন ডাক্তারকে বেঁধে রাখা হয়েছে। আমি তখন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। তখন শেষ পর্যন্ত জানতে পারলাম যে আমাদের এই শহরে 2টা মেডিকেল কলেজের প্রফেসর এসবের সাথে জড়িত আছেন। আমি তখন বেরিয়ে গেলাম আকাশকে নিয়ে। রিয়াকে আমরা 2 দিন বিশ্রাম দিয়েছি, কারণ মেয়েটার মন একদম ভেঙে গেছে। এখন তার আবার কাজে ফিরতে হলে কিছুদিন সময় প্রয়োজন। সেই জন্য আকাশকে নিয়ে বেরিয়ে পড়লাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমাদেরকে দেখা করতে হবে ডাক্তার ইমরান মালিকের সাথে। আমি তখন মেডিকেল কলেজে পৌঁছে যখন গেট দিয়ে ঢুকতে যাব তখন হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমি তখন মাথা তুলে তাকাতেই দেখি, আরে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। মেয়েটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখন সে চিৎকার করে বলল, এই ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে তাই না? তোর মতো ছোট লোকদের আমার ভালো করেই জানা আছে। তোরা কিরকম সেটা আমি খুব ভালো করেই জানি। মেয়ে দেখলেই তোদের গায়ে পড়তে ইচ্ছা করে। তার রূপ যেমন সুন্দর, তার মুখের ব্যবহার আরো জঘন্য। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, দেখুন, আপনার রূপ যেমন সুন্দর, আপনার ব্যবহার তার থেকেও খারাপ। আগে নিজের ব্যবহার ঠিক করুন। মেয়েটা তখন ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এই, তুই আমাকে চিনিস? আমি ব্যবহার ঠিক করবো মানে? তুই আমাকে এখন ব্যবহার শিখাবি? নিজে এসে একটা মেয়ের গায়ে ধাক্কা দিয়েছিস, আবার বলছিস সেই মেয়েটাকে ব্যবহার ঠিক করতে? এমন অবস্থা করব যে আর কোনোদিন ঘর থেকে বের হতে পারবি না। স্যার, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই, শুধু কথা বাড়াবে। এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, এরপর আমাদের কাজ হবে না। ঠিক বলেছ আকাশ। এই মেয়ের সাথে ঝগড়া করে এখন আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমার এর মতন এত ফাউ সময় নেই, আমার সময়ের অনেক মূল্য। তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ গালাগালি করলো। আমি তখন তার আর কোনো কথা শুনলাম না। মেয়েটার চেহারা অসম্ভব সুন্দর, কিন্তু তার ব্যবহার অত্যন্ত রকমের খারাপ। আমি তখন তার কথা শুনে আর কিছু বললাম না। তার কথা না শুনে সেখান থেকে চলে গেলাম। এরপর গিয়ে দেখা করলাম সেই প্রফেসর ইমরান মালিকের সাথে। তার সাথে দেখা করতেই সে আমার দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনারা যেটার জন্য এসেছেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি জানি না এ কাজ কে করছি। আপনাদেরকে এ ব্যাপারে ইনফরমেশান কে দিল সেটাও আমি জানি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি একজন সম্মানিত প্রফেসর, আমার একটা সম্মান আছে। আপনারা আমার সম্মানহানি করার চেষ্টা করছেন। দেখুন প্রফেসর সাহেব, আপনার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিক, কিন্তু আমাদের কাছে সাক্ষী আছে যাদের কাছ থেকে আপনি এইগুলো সাপ্লাই নেন। তারা আমাকে এই কথাগুলো বলেছে। এখন যদি আপনি না করেন তাহলে কিভাবে হবে? আপনি কার কাছে বিক্রি করেন সেটা সরাসরি আমাদেরকে বলে দিন, না হলে কিন্তু আপনার জন্য বিপদ হয়ে যাবে। আমি বলেছি না আমি এ বিষয়ে কোনো কিছু জানি না। তাহলে কেন আপনি বারবার আমাকে এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন?
আমি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। আমার সম্মানহানি করার চেষ্টা করছেন। আমার তখন মাথায় রাগ উঠে গেল। এমনিতেই মেয়েটার প্রতি একটা রাগ কাজ করছে, এর মধ্যে এই লোকটা আবার এরকম কথা বলছে। আমি তখন তার কলার চেপে ধরে বললাম, আমার কাছে কোনো প্রমাণ নেই বলে এখন যা মনে হয় তাই বলে যাচ্ছিস? শুনে রাখ, আমি যখন আবার ফিরে আসব তখন প্রমাণ নিয়ে আসব, আর যদি প্রমাণ নিয়ে আসি তখন তোর এমন অবস্থা করবো যে তখন নিজের মুখ আয়নায় দেখে নিজেও চিনতে পারবি না। বলেই আমি আকাশকে নিয়ে সেখান থেকে চলে আসলাম, কারণ এখন এই প্রফেসরের সামনে থাকলে আমি তাকে খুন করেও ফেলতে পারি। আমার এমনিতেই মাথায় রাগ উঠে গেছে, আমি পুরো শিওর ও এইসব কাজ করে। আমি তখন দ্বিতীয় প্রফেসরের সাথে দেখা করলাম, তারও একই অবস্থা, সে একই কথা বলল। তার সাথে কথা বলেও বেরিয়ে আসলাম। আমি তখন চলে গেলাম আমার বসের কাছে। বস তখন আমার দিকে তাকিয়ে বললেন, দেখো রুদ্র, আমরা যতজনকে চেক করার চেষ্টা করেছি সবাই হচ্ছে একটা কর্মচারী। তারা আসল কোনো অপরাধী নয়। আসল অপরাধী সবার আড়ালে কাজ করে বেড়াচ্ছে। এখন আসল অপরাধীকে ধরতে হবে, না হলে এই কাজ কোনোদিন বন্ধ হবে না। একজন কর্মচারীকে ধরবো ও 10 জন কর্মচারী নিয়োগ দিবে। কিন্তু স্যার, আমরা আসল অপরাধের কাছে কি করে পৌঁছাবো? আর তার তো কোনো পরিচয় বা কোনো কিছুই আমাদের কাছে নেই। আমরা এমনি এভাবে ঘুরে বেরিয়ে তো আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি একটা প্ল্যান করেছি, এই প্ল্যান মতো কাজ করলে আশা করা যায় ওকে ধরতে পারবো। কে এই কাজ করেছে তার কাজ পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। সেই জন্য সবার প্রথমে আমাদের একটা প্ল্যান করতে হবে। জি স্যার, বলুন কি প্ল্যান? কালকে রিয়া আর আকাশ সহ আমাদের যত অফিসার আছে সবাইকে নিয়ে আমরা একটা মিটিংয়ে বসবো। মিটিংয়ে বসার পর সব বিষয়ে আলাপ আলোচনা করব। এখন আপাতত শুনে রাখো, আমাদের 2 জন সদস্যকে ছদ্মবেশে ধরে 2টা হসপিটালে যেতে হবে। কোন 2 জন যাবে সেটা তোমরা ঠিক করে নাও। ওকে স্যার, আমরা সব বিষয়ের জন্য প্রস্তুত আছি। কালকে সকালে আশা করা যায় আমরা সব বিষয় মিটিং করতে পারবো। এখন স্যার আমি বাসায় যেতে চাচ্ছি। আজ আমার বোনের জন্মদিন, সেজন্য বাসায় যেতেই হবে, না হলে বোন কান্না করবে। স্যার তখন আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আমাকে যাওয়ার নির্দেশ দিলেন। আমি তখন চলে আসলাম আমার বাসায়। বাসায় এসে দেখি আমার বোন মিম মুখ গোমড়া করে বসে আছে। আমি তখন তার কাছে গেলাম, সে আমার সাথে কথা বলছে না। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, রাগ করিস না প্লিজ, আসলে আমার কাজ পড়ে গিয়েছিল, সেজন্য চলে গিয়েছিলাম। এখন তো ফিরে এসেছি, চল আমরা 2 জন মিলে এখন কেক কাটবো। বোন কিছুতেই রাজি হচ্ছিল না, সে অনেক রাগ করেছে। আমি তখন তাকে অনেক বুঝিয়ে রাজি করালাম। এরপর ভাই বোন মিলে কেক কাটলাম, বাবা মাকেও খাওয়ালাম। এরপর মায়ের কাছে গিয়ে বললাম, মা আমার জন্য দোয়া করো, আমি একটা বড় কাজ করতে যাচ্ছি। আশা করা যায় কাজটা ঠিক মতন করতে পারবো। তোমার দোয়া না থাকলে কাজটা কিভাবে করব? তুমি আমার জন্য দোয়া করো প্লিজ। আরে বোকা ছেলে, মায়ের দোয়া চেয়ে নিতে হয় নাকি? আমার দোয়া সবসময় তোর উপর আছে, তুই সবকিছু ঠিক মতন করতে পারবি, আমার দোয়া রইল। আমি মাকে জড়িয়ে ধরলাম। আসলে মা আমাদের জন্য একটা বিশাল সম্পদ। যাদের মা আছে তারাই বুঝতে পারে মায়ের মূল্য। মা কতটা আপনজন সন্তানের জন্য সেটা একমাত্র সেই সন্তান বুঝতে পারে যারা মা হারিয়েছে। আমি তখন পরের দিন চলে গেলাম তাড়াতাড়ি করে অফিসে, কারণ আজকে আমাদের মিটিং আছে। স্যার মিটিং রুমে সবাইকে ডাকলেন। আমরা প্রায় 10 জন অফিসার রেডি হয়ে গেলাম মিটিংয়ে যাওয়ার জন্য। তখন স্যার বলে উঠলেন, দেখো, আমরা যে অপরাধীকে ধরতে যাচ্ছি তারা কোনো প্রমাণ রেখে কাজ করতেছে না, সেজন্য আমাদের পক্ষে তাদের দ্বারা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি চাই আমরাও যেন তাদের উপর চালাকি করি, কারণ চালাকের উপর যদি চালাকি না করি তাহলে ওদেরকে ধরতে পারবো না। ঠিক বলেছেন স্যার, এই বিষয়টা আমিও চিন্তা করেছি, কিন্তু আমরা এখন কি করব সেটা যদি একটু বলতেন। আকাশ আর রিয়া, তোমাদের 2 জনকে এখন ডাক্তার সাজতে হবে। তোমরা ডাক্তারের ছদ্মবেশে নিয়ে 2টা হসপিটালে যাবে। আমি সেই 2টা হসপিটালের পরিচালকের সাথে কথা বলছি, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তারা তোমাদেরকে রাখবে, তোমরা সেখানে থাকবে। থাকার পর তোমরা ভালো করে কাজ করবে। আমি এখন পরিচালককে বলে দিয়েছি, তোমরা যাতে খারাপ কাজ করলেও সবাই ভাবে যে তোমরা অনেক বড় একজন ডাক্তার। যখন তোমাদের কাছে অনেক রোগী আসা শুরু হবে তখন দেখবে আস্তে আস্তে এই অপরাধীর চোখে তোমরা পড়ে যাবে। আর যদি একবার সেই অপরাধীর চোখে তোমরা পড়ে যাও তাহলে সেই অপরাধীরা তোমাদের কাছে এসে অফার করবে। এইটা না হয় বুঝলাম স্যার, কিন্তু আমাদের কাছে কোনো রোগী আসবে?
আমরা তো চিকিৎসার কিছুই জানি না, আমরা কি চিকিৎসা করব? আকাশের কথা শুনে আমার কিছুটা হাসি পেয়ে গেল, কিন্তু অনেক কষ্টে হাসি চাপিয়ে রাখলাম। তখন তার দিকে তাকিয়ে কিছুটা চোখ রাঙিয়ে স্যার বললেন, বলেছি না আমি পরিচালকের সাথে কথা বলেছি, আর যতজন রোগী আসবে সবাই সাজানো রোগী থাকবে, আমরা তাদেরকে পাঠাবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি আগে ঠিক মতো নিজের কাজটা করো, নিজের কাজের দিকে ফোকাস দাও, বাকিটা আমরা দেখছি। ঠিক আছে স্যার, আমরা কালকেই রেডি হয়ে বেরিয়ে যাব, আশা করা যায় আমরা ধরতে পারবো। তখন তাদের দুজনকে দুইটা হসপিটালের কথা বলে দিলেন মিস্টার রাজীব চৌধুরী। এরপর তারা রেডি হয়ে চলে গেল। পরদিন তারা বেরিয়ে যাবে সেই হসপিটালে। প্রথম দিন রিয়া গেল সেই হসপিটালে, গিয়ে তার পরিচালকের সাথে কথা বলল। রিয়াকে তারা স্বাগতম জানালো। এরপর রিয়া আস্তে আস্তে হসপিটালটা ঘুরে দেখতে শুরু করলো। সবাই জানে রিয়া একজন ডক্টর, কিন্তু আসলে রিয়া ডক্টর নয়, সেটা কেউই জানে না। রিয়া তখন চারিদিকে খুঁজে দেখতে শুরু করলো কোথায় আছে তাদের অপারেশন থিয়েটার। তখন অপারেশন থিয়েটারে রিয়া পৌঁছে গেল। রিয়া অবাক হয়ে সেই অপারেশন থিয়েটারের মধ্যেও একটি গোপন সিসি ক্যামেরা লাগানো দেখল। তার মানে এই হসপিটালও এই চক্রের চক্রান্ত চলছে। রিয়া তখন অপারেশন থিয়েটার থেকে বের হয়েই রুদ্রকে কল করলো। রুদ্র, আমি যে হসপিটালে এসেছি এই হসপিটালে অপারেশন থিয়েটারও একটা গোপন সিসি ক্যামেরা লাগানো ছিল। আমি বুঝতে পারছি না এই হসপিটালে কি এসব কাজের সাথে জড়িত, ওকে ধরতেই হবে। এটা খুব চিন্তার বিষয় রিয়া, তুমি অনেক কাছে পৌঁছে গেছো, এখন তোমাকে সাবধানে থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে, যে কোনো সময় তুমি ধরা পড়বে না। তুমি এমন ভাবে চলাফেরা করবে যাতে বুঝতে না পারে। তোমাকে যে করেই হোক ওই অপরাধীদের কাছে পৌঁছাতে হবে, তাই তুমি সাবধানে থাকবে, আর যাতে তোমাকে দেখে বুঝতে না পারে সেই দিকে আলাদা খেয়াল রাখবে। আমি দেখতেছি কি করা যায়। তুমি স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা বলো। আকাশের হসপিটালে কি খবর ওর কাছ থেকে খোঁজ নাও। আকাশ একটু ফাজলামি করে, সেই জন্য সবকিছু নষ্ট করে দিতে পারে, তাই আকাশকে একটু সিরিয়াসভাবে কথাটা বলো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আকাশের সাথে কথা বলতেছি, আকাশকে আমি ইনস্ট্রাকশন দিতেছি, ও ঠিক মতন কাজ করবে আশা করা যায়। তখন আমি ফোনটা রেখে দিলাম, রেখে আকাশকে কল করে সবকিছু বুঝিয়ে দিলাম। আকাশ চলে গেল অপারেশন থিয়েটারে, গিয়ে সবকিছু খুঁজতে শুরু করলো। আকাশের হসপিটালে এরকম কোনো চক্রান্ত চলছে কিনা, তাদের অপারেশন থিয়েটার সেফ আছে। আমি তখন আমার একটা লোকের সাহায্যে খবর নিলাম যে ইমরান মালিকের বিরুদ্ধে কোনো ইনফরমেশন জোগাড় করবে, সেজন্য সে আমাকে জানালো আজকে সন্ধ্যার পর ইমরান মালিকের কাছ থেকে কয়েকটা কিডনি একটা লোক নিতে আসবে, সেই লোককে ফলো করতে। আমি তখন তার কথা শুনে সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম সেই লোকটাকে ফলো করতে। দেখতে পেলাম একটা লোক, মনে হচ্ছিল যেন ভিক্ষা করে এমন অবস্থা। তার মানে কি তারা ভিক্ষুকদের সাথেও এরকম কাজে লাগিয়েছে? আমি তখন তার পিছু করতে শুরু করলাম। হঠাৎ করে লোকটা বুঝে গেল যে আমি তার পিছু নিয়েছি, এই জন্য লোকটা এদিক সেদিক যেতে শুরু করলো আমাকে বিভ্রান্ত করার জন্য। আমি তার পেছন এমন ভাবে ধরেছি যে সে কিছুতেই পালাতে পারছে না। হঠাৎ করে আমার মাথায় কেউ কিছুতে একটা আঘাত করলো। আমি পেছনে ঘুরে দেখি সেই মেয়েটা। আমি তখন মেয়েটার দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তুমি আমাকে মারলে? আমি তখন লোকটার দিকে খেয়াল করছি, লোকটা তাড়াতাড়ি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তখন মেয়েটার সাথে আর কোনো কথা বাড়াতে চাইলাম না। মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলল, কত বড় সাহস, তুই সেদিন ভার্সিটিতে আমাকে সবার সামনে অপমান করেছিস, আমার উপর নিজের ইচ্ছে এসে পড়ে আবার আমাকে এই কথা শুনিয়ে সেখান থেকে চলে এসেছিস, আজকে তোকে এখানেই মেরে ফেলবো। আমি তখন মেয়েটার কথা শুনে মনে মনে হাসতে শুরু করলাম। এই মেয়ে আবার আমাকে মারবে? সে লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসছে। আমি তখন তার হাত থেকে লাঠিটা নিয়ে তাকে উল্টো ঘুরে লাঠিতে চেপে ধরে বললাম, সৃষ্টিকর্তা সবাইকে আলাদা একটা শক্তি দিয়েছেন, মেয়েদের সেই শক্তি নেই যে একজন পুরুষের সাথে এসে লাগবে। তুমি ভুল করছো, আমাকে আঘাত করার চেষ্টা করে। এখন যদি আমি তোমাকে এখানে মেরে ফেলি তাহলে তোমাকে কেউই খুঁজে পাবে না। এই ছেলে, আমাকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু আমি আমার বাবাকে বলবো। আর তুই আমার বাবাকে চিনিস না, আমার বাবা একজন বিখ্যাত বিজনেসম্যান, যদি এই ব্যাপারটা শুনেন তাহলে তোকে খুন করে ফেলবে। তোমাকে খুন করার পর তোমার বাবা আমাকে খুঁজে পেলে তো আমার কিছু একটা করবে। এখন চুপচাপ বলছি নিজের বাসায় ফিরে যাও, এমনি এমনি রাস্তাঘাটে মেয়ে হয়ে এরকম করবে না। রুদ্র তখন একটা চিৎকার দিয়ে কথাটি বলে। রুদ্রের চিৎকার শুনে রিয়া কিছুটা ভয় পেয়ে যায়। রুদ্র তখন খেয়াল করে লোকটা অনেকটাই দূরে চলে গেছে। রুদ্র লোকটার পিছনে দৌড়াতে থাকে, কিন্তু লোকটাকে ধরতে পারে না। এরপর মাথায় হাত দিয়ে বলে, ও শিট, এই মেয়েটার জন্য আমি এই লোকটাকে ধরতে পারলাম না। মেয়েটা যেখানেই যায় শুধু ঝামেলা করে আমার সাথে দেখা হলেই। আমার লাকটা খারাপ করে দিয়েছে ওর সাথে দেখা হওয়ার পর, কিছুই ভালো কাটেনি।
আজকেও মনে হয় আর কিছুই ভালো কাটবে না। আমি সেখান থেকে চলে আসলাম, চিন্তা করতে থাকলাম কিভাবে কি হচ্ছে। কিছুতেই আমরা কোনো ইনফরমেশন পেয়ে উঠতে পারছিলাম না। এরপর আমরা কয়েকজন লোককে ভাড়া করে পাঠিয়ে দিলাম রোগী সাজিয়ে রিয়ার ওইখানে, কারণ ওখানে আপাতত চক্রান্ত চলছে। আকাশের ওইখানে কোনো স্টেপ আমরা নিব না। যদি আকাশের ওইখানে কোনো বিষয় আমরা লক্ষ্য করি, এরপর আকাশের ওইখানে লোকজন পাঠাবো। এখন আপাতত রিয়ার ওইখানে পাঠালাম। ওদিকে রিয়া বাসায় গিয়ে চিৎকার করে, একের পর এক জিনিস ভাঙতে শুরু করে, কারণ রিয়া এসব পছন্দ করে না। তার মধ্যে অহংকার বোধটা বেশি, সে সব সময় নিজেকে বড় মনে করে। রিয়া কিছুতেই চিন্তা করতে পারছে না। এরপর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ছেলেটা কত বড় সাহস, প্রতিদিন আমাকে অপমান করে। দুদিন দেখা হয়েছে, দুদিনই আমাকে অপমান করেছে। ওর এমন অবস্থা করবো যে ওর আর মাথা তুলে দাঁড়াতে পারবে না কারো সামনে। ও আমাকে চেনে না, আমি রেহা। ওর এমন অবস্থা করব যে কোনোদিনও রাস্তায় বের হতে পারবে না। ওদিকে রুদ্রের পাঠানো লোকজন চলে যায় হসপিটালে। গিয়ে সবাই রিয়ার কাছে লাইন দিয়ে চিকিৎসা নিতে শুরু করে। এটা চক্রান্তকারী গ্রুপ দেখে। তারা দেখে মনে করতে শুরু করে রিয়া মনে হয় অনেক ভালো একজন ডক্টর। সেজন্য তারা রিয়ার দিকে কয়েকদিন লক্ষ্য রাখে। প্রতিদিন রিয়ার কাছে লাইন দিয়ে লোকজন চিকিৎসার জন্য আসে। এরপর তারা সিদ্ধান্ত নিল রিয়াকে কাজে লাগাবে, কারণ রিয়ার কাছে প্রতিদিন লোকজন আসে। রিয়া এই কাজটা করতে পারবে। তখন রিয়া নিজের কেবিনে বসেছিল। হঠাৎ করেই ডাক্তার তৌফিক কেবিনে আসে। কি ব্যাপার ম্যাডাম, কেমন আছেন? আসার পর থেকে পুরোই আলোচনায় এসে গেছেন। আপনার কথা তো পুরো হসপিটালে আলোচনা হচ্ছে। এত রোগী আমাদের মাঝে হসপিটালে আগে কখনো আসেনি। এরকমভাবে বলবে না। আমরা যদি আমাদের কাজটা ঠিকভাবে করতে পারি তাহলে এমনিতেই রোগী আমাদেরকে বিশ্বাস করে আসবে। হ্যাঁ, তা ঠিক বলেছেন। তবে আমি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনি মাইন্ড না করেন। জি বলুন, কি বলবেন? এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? আপনি আমার কলিগ, আপনি বলতেই পারেন। আচ্ছা মিস রিয়া, আপনি এই যে ডক্টরি করেন, সারা মাসে কষ্ট করে কত টাকা ইনকাম করতে পারেন? না, বেশি না, চলে যাওয়ার মতনই হয়। পরিবারের খরচ চালিয়ে, নিজের খরচ চালিয়ে কোনো মতে চলে যায়। তবে আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। যদি আপনি চান তাহলে আপনি মাসে যত টাকা ইনকাম করেন তার 10 গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন। কি বলছেন এসব আজগুবি কথা? আমি আবার ইনকাম ছেড়ে 10 গুণ বেশি ইনকাম কিভাবে করব? সেটার জন্যই তো আমি আসছি। আমি আপনাকে এমন একটা বুদ্ধি শিখিয়ে দিব যে বুদ্ধিটা আপনি কাজ করলে আপনার ইনকাম 10 গুণ কেন, অনেক সময় 20 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। রিয়া তখন মনে মনে বুঝতে পারে যে তৌফিক এসবের সাথে জড়িত আছে। রিয়া তখন ভাবে প্রথমে তৌফিককে না করবে, কিন্তু পরে রাজি হয়ে যাবে, কারণ তৌফিকের প্রস্তাবে রাজি না হলে কিভাবে সে পৌঁছাবে। দেখুন ডক্টর তৌফিক, আপনি কি বলতে চান আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলুন, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাকে এখন একটা কথা বলবো, আর এই কথাটা আপনি এবং আমি শুধুই জানবো, আর এই হসপিটালে কেউ জানে না। আচ্ছা ঠিক আছে। দেখুন ডক্টর রিয়া, আপনি একজন ভালো ডক্টর। আপনার কাছে অনেক রোগী আসে। আপনি যদি চান তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। অনেক রোগী দেখবেন একদম অবস্থা খারাপ, তাদেরকে আর বাঁচিয়ে রেখে কী লাভ? তাদেরকে অপারেশনের নাম করে মেরে ফেলবেন। আর তাদের যত ভালো অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো আমরা চাইলে বিক্রি করতে পারি। এতে করে আমাদের ইনকাম অনেক বেড়ে যাবে। আমার কাছে এমন অনেক লোক আছে যারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিনে নিয়ে বিক্রি করে। কি বলছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি একজন ডাক্তার, আর আপনি বলছেন মানুষকে বাঁচার পরিবর্তে মানুষকে মেরে ফেলবো? আর তারপর এদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেব? এটা কিভাবে সম্ভব? ডক্টর রিয়া, আপনি তো বুঝতেই পারছেন না আমার কথা। আমি কি বলতে চাইছি, এতে কিন্তু আপনার অনেক লাভ হবে, আর আমাদেরও কিছুটা হবে লাভ। দেখেন, আপনি যে কাউকে মারবেন না। যাদের অবস্থা খারাপ, মনে করেন বৃদ্ধ মানুষ আর বাঁচবে না, কয়েকদিন পর এমনিতেই মরে যাবে, তাদের আর বাঁচিয়ে রেখে কী বা লাভ? এর চেয়ে বরং তাদের মেরে ফেলেই ভালো। মাঝখানে দিয়ে আমাদের কিছু ইনকাম হলো। সেটা আপনি মন্দ বলেননি, কিন্তু আমি সেই লোকগুলোর খোঁজ কীভাবে পাবো যারা আমার কাছ থেকে এগুলো কিনবে? আর আমি তো সরাসরি গিয়ে বিক্রি করতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে লোক আছে, আমি এটা বিক্রি করে দিতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এই বিষয়টা যেন আর কেউ না জানে, কারণ আমার একটা সম্মান আছে। আমার সম্মানটা নষ্ট করবেন না।
আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছি বলে যে সবাইকে জানিয়ে দিবেন এটা কিন্তু না। কি বলছেন আপনি? এই কথাটা কাউকে বলবেন না। আমি কেন এই কথাটা বলবো? এই কথাটা বললে কি আমার চাকরি থাকবে? তাই এই কথা আর কেউ যেন না জানে। আপনিও সেই বিষয়ে খেয়াল রাখবেন। ঠিক আছে, আমার তো কালকে একটা অপারেশন আছে, যদি আপনি চান তাহলে এই অপারেশনে বাজেমাত করে দিই, তারপর বিক্রি করে দিব ওই লোকগুলোর সাথে কথা বলে। আমি তাদের সাথে দেখা করতে চাই, আমি সরাসরি তাদের সাথে কথা বলে বিক্রি করতে চাই। দেখেন, ওরা খুবই ভয়ঙ্কর। আমিও ওদেরকে এখনো সরাসরি দেখিনি, তবে তাদের কিছু লোকজন আছে যারা আমার কাছ থেকে কিনে নিয়ে যায়, এরপর আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না, ওই লোকগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দিব, কিন্তু সরাসরি যে কিনা তাকে আপনি দেখতে পাবেন না, কারণ আমি এতদিন ধরে কাজ করছি, আমি নিজেই তাকে কখনো দেখিনি। ঠিক আছে, তাহলে আমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেন, আমি সরাসরি ওদের সাথে কথা বলবো, আমি ওদের কাছে এসব বিক্রি করব, এরপর দেখা যাক কি হয়। কালকে আপনি ওদেরকে বলে রাখবেন আমি কালকে অপারেশনে কিছু একটা নিয়ে আসব। এরপর ডক্টর তৌফিক সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। রিয়া তাড়াতাড়ি করে নিজের ফোনটা বের করে রাজীব চৌধুরীকে কল করে। রুদ্র তখন সেখানে উপস্থিত ছিল। রাজীব চৌধুরী কল ধরতেই বলল, কি ব্যাপার রিয়া, তুমি এই সময়ে কল করলে? কোনো বিষয়ে কি জানতে পেরেছো? জি স্যার, আমার হসপিটালে একজন সহযোগী ডাক্তার তৌফিক এর সাথে জড়িত। সে এখন এসে অফার করেছে। কালকে আমি বলেছি যে একটা অপারেশন করব, তখন তাকে ডাকবো, কিন্তু আমি এখন কার অপারেশন করব বলেন? কালকে তোরা চলে আসবে। রিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমরা দেখছি এই বিষয়ে কি করা যায়। তুমি ওদের সাথে এখন ভালো ব্যবহার করো, যাতে তুমি সব কিছু মেনে নিয়েছো। ওকে স্যার, আমি রেডি আছি, কোনো চিন্তা করবেন না। আমি এমনভাবে কাজটা করব ওরা কিছুই বুঝতে পারবে না। এখন শুধু সময়ের অপেক্ষা, কালকে ওদেরকে ধরে ফেলবো। এরপর রিয়া ফোন রেখে চিন্তা করতে থাকে কার অপারেশন করবে। এদিকে রাজীব চৌধুরী তখন রুদ্রের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার রুদ্র, এখন আমরা কি করব? আর রিয়া তো কথা দিয়ে ফেলেছে কালকে অপারেশন করবে, এখন কার অপারেশন করবে? ওখানে তো আর কিছু ডাক্তার থাকবে, এখন সে তো অপারেশনেও করতে জানে না, আর কার অপারেশন করবে? কেউ তো অসুস্থ না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কালকে আমাকে ওইখানে সাজিয়ে পাঠিয়ে দিবেন। ও যেন আমাকে অপারেশন করে এই বিষয়ে আরো একটা নাটক সাজাবে, এরপর আমি আর রিয়া মিলে ওদেরকে ধরে ফেলবো। তুমি যাবে ওখানে? ওই জায়গাটা তো ভয়ঙ্কর একটা জায়গা, না জানি ওখানকার ডাক্তাররা কত ভয়ঙ্কর। তুমি যদি যাও, এরপর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, এমনিতেই তুমি অসুস্থ। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আর রিয়া সাবধানে এই কাজটা সমাধান করতে পারবো, আপনি কোনো টেনশন করবেন না, এই দিকটা আমরা দেখে নিচ্ছি। ওদিকে রিহা নিজের রুমে মন খারাপ করে বসে আছে। এটা দেখে তার বাবা ডক্টর আরিফ চৌধুরী তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মামনি, আজকের হঠাৎ করে মন খারাপ করে রুমে বসে আছো? বাপি, একটা ছেলে দুদিন আমার সাথে দেখা হয়েছে, দুদিনই আমাকে অপমান করেছে। প্রথম দিন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এর পরের দিন আমাকে মারার হুমকি দিয়েছে। কি বললে? কার এত বড় সাহস আমার মেয়েকে হুমকি দেয়? আমি ওর জিভ কেটে নেব। কে সেই ছেলে? বাবা, ছেলেটাকে আমি চিনিই না, সেদিনই প্রথম দেখেছিলাম, ভার্সিটি দিয়ে ঢুকছিল, তখনই হঠাৎ আমার সাথে ধাক্কা লেগে আর আমাকে উঠে সরি বলার পরিবর্তে বাজে কথা বলেছে। ঠিক আছে মামনি, তুমি মন খারাপ করো না। তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করছো কেন? তোমার বাবা এখনো বেঁচে আছে তো। ওই ছেলের এমন অবস্থা করব যে ও আর পৃথিবীর আলো দেখতে পাবে না। রিয়া তখন তার বাবাকে জড়িয়ে ধরে। রিয়ার এসব কর্মকাণ্ড সবচেয়ে বেশি সায় দেয় তার বাবা। রিয়া একের পর এক খারাপ কাজ করে, কিন্তু তার বাবা কোনো কথা বলে না। রিয়ার মা অনেকবার বাধা দিয়েছে এসব বিষয়ে, কিন্তু তার বাবা কোনো কথা শোনেননি, রিয়াকে ইচ্ছে মতো চলতে দিয়েছে। রিয়া এইরকম স্বাধীনতা পেয়ে একের পর এক খারাপ কাজ করে যাচ্ছে। রিয়া তখন রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে পরের দিন সকাল হতেই রুদ্র পৌঁছে যায় রিয়ার হসপিটালে। সেখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে অসুস্থ হওয়ার নাটক করে বসে আছে, যাতে ওরা ধরতে পারে সব কিছু। ওদিকে ডাক্তার তৌফিক একের পর এক জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে রিয়াকে। রিয়া অপারেশন করে কিনা রিয়া তখন বলে, ডাক্তার তৌফিক, আপনি কেন চিন্তা করছেন? আমি আজকে রাত্রে একটা ছেলে অপারেশন করব, ওর দুটো কিডনি আমি খুলে নিব, এরপর আপনারা সেটা বিক্রি করবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কথা বলুন ওদের সাথে, আজকে রাত্রে এসব হবে।
ওকে, আমি ওদের সাথে কথা বলে ফেলেছি, ওরা রাতে আমাদের এখানে চলে আসবে নেওয়ার জন্য। আপনি রেডি করে রাখবেন সব কিছু। রাত যখন হতে থাকে তখন রুদ্রের মনে আলাদা একটা ভয় কাজ করতে শুরু করে, কারণ এই লোকগুলো অনেক ভয়ঙ্কর। যদি রিয়ার সাথে আরও কোনো ডক্টর ভিতরে আসে তাহলে তারা অপারেশন করা লাগবেই, কারণ তাদেরকে দেখাতে হবে। আর রিয়া অপারেশন তো দূরের কথা, কোনোদিন অপারেশনের ছুরি পর্যন্ত হাতে নেননি, কিভাবে অপারেশন করবে। রাত যখন 10টা, রিয়া অপারেশন করার জন্য ভিতরে ঢুকে, সাথে একজন নার্স আর কেউ নয়। রিয়া ভিতরে ঢুকতেই নার্সকে বলে, তুমি একটু বাইরে যাও, তোমার কোনো প্রয়োজন নেই, অপারেশনটা আমি একাই করতে চাই। তুমি বাইরে চলে যাও, আমি সব কিছু করে নেব। নার্স তখন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। রিয়া তখন রুদ্রের সাথে আলোচনা করতে বসে। তখন রুদ্র বলে, রিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি নকল 2টা কিডনি নিয়ে এসেছি। এই 2টা ছাগলের কিডনি তুমি এখন বক্সে ভরে রাখো, এরপর আমরা দুজন মিলে ওদের কাছে বিক্রি করব। আমি আড়ালে থাকবো, তুমি ওদের সাথে কথা বলবে। আজকে রাতেই মেইন অফিসে যেতে হবে, না হলে ওদেরকে আর ধরতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না রুদ্র, আমি সব কিছুই বলে রেখেছি ডাক্তার তৌফিককে। আজকে রাতের মধ্যে যেই করে হোক করতে হবে, ওদেরকে ধরতে হবে। তুমি এখানে শুয়ে থাকো, অপারেশনের কমপক্ষে 45 মিনিট প্রয়োজন। আমি 45 মিনিটের ভেতরে স্যারকে একটা কল করে জানিয়ে দিই। এরপর তারা অপেক্ষা করতে শুরু করে। 45 মিনিট পরে শুরু হবে আসল খেলা। ওদিকে তৌফিক গিয়ে তার সেই লোক দুটোর সাথে কথা বলে। লোক দুটো এসে হসপিটালের পিছনে অপেক্ষা করতে থাকে। প্রায় 45 মিনিট পর রিয়া বের হয়ে তখন তৌফিক সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার ডক্টর রিয়া, আপনি কি কাজটা করতে পেরেছেন? আমার লোকরা কিন্তু এসে গেছে, ওরা হাসপাতালের পিছনে অপেক্ষা করছে। জি, আমি কাজটা করে ফেলেছি। এখন যেই করি হোক এটা বিক্রি করতে হবে। এই বক্সের ভিতরে 2টা কিডনি আছে, চলুন আমার সাথে। তখন তারা দুজনেই বেরিয়ে যায় হসপিটালের পিছনে। রুদ্র পিছন পিছন যেতে থাকে। রুদ্র তখন গাছের আড়ালে দাঁড়িয়ে দেখে 2টা লোক দাঁড়িয়ে আছে। দেখতে সাধারণ মানুষের মতো মনে হলেও ভিতরে যে একটা জঘন্য পশু বাস করে সেটা রুদ্র খুব ভালো করেই বুঝতে পারছে। তখন লোকগুলো তৌফিক আর রিয়াকে দেখে এগিয়ে আসলো। ওদিকে রিয়া মনে মনে ভয় পাচ্ছে, সে একটা মেয়ে আর এখানে 3জন লোক, 3জনই ভয়ঙ্কর। রিয়া তখন প্রথম লোকটাকে উদ্দেশ্য করে বলে, এটা আমার জীবনের প্রথম কাজ, সেজন্য একটু ভয় করছে। এই বক্সের ভিতরে আছে 2টো কিডনি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার পেমেন্টটা করে দিন। পেমেন্ট নিয়ে কোন টেনশন করবেন না, আমরা যখন কথা দিয়েছি এইটা আমাদের জায়গা মতো পৌঁছে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট চলে আসবে। আজ পর্যন্ত কারোর সাথে পেমেন্ট নিয়ে কোন ঝামেলা হয়নি, আপনি ডক্টরকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ ডক্টর রিয়া, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা নিয়ে সময় মতো পেমেন্ট করে দিবে, তাই আপনি নিশ্চিন্তে ওদেরকে দিতে পারেন। আমি ওদের সাথে যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাতের মধ্যেই ফিরে আসব। আশা করি যে রাতের মধ্যেই আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে ডক্টর তৌফিক, আপনি যান, আপনি গিয়ে ওদের সাথে কথা বলেন আমার ব্যাপারে, যাতে আমাকে আরও কাজ দেয়, আমি আরও কাজ করতে চাই। এরপর রিয়া বক্সটা সেই লোকটা 2টার হাতের দিকে দেয়। লোক 2টা তখন সেখান থেকে যেতে শুরু করে আর ডক্টর তৌফিকও চলে যায়। তখন রুদ্র পেছন থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে রিয়ার সামনে দাঁড়িয়ে বলে, রিয়া, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আমাদেরকে এখন ওদের পিছু নিতে হবে, ওদেরকে ছাড়া যাবে না। আজকে যে করেই হোক ওদের অফিসে পৌঁছতে হবে, না হলে আমাদের এতদিনের পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। রুদ্র, আমি প্রস্তুত আছি, তুমি স্যারকে কল করে জানিয়ে দাও আরও 2-3জন অফিসারকে পাঠিয়ে দিতে আমাদের লোকেশন ট্র্যাক করতে, না হলে আমরা দুজন কিভাবে ওদেরকে ধরবো? ওরা মনে হয় অনেক লোক আছে সেখানে। হ্যাঁ, আমি স্যারকে কল দিয়েছি, এখন চলো। তখন তারা দুজনেই ডক্টর তৌফিক আর লোকগুলোর পিছনে যেতে শুরু করে। তারা গিয়ে একটি গাড়িতে ওঠে। রুদ্র তখন নিজের বাইকটা নিয়ে আসে। রুদ্রর হাত কাটা, তবুও সে বাইক চালাতে শুরু করে। হেলমেট পরে নেয় দুজনেই, কারণ তাদেরকে চিনে ফেলতে পারে। রিয়া নিজের ডাক্তারি পোশাক খুলে ফেলেছে। তখন রুদ্র রাজীব চৌধুরীকে কল করে। স্যার, আমরা লোকগুলোর কাছে কিডনি 2টা হস্তান্তর করে দিয়েছি, এখন আমরা তাদের পিছু নিতে শুরু করেছি। ওরা মনে হয় ওদের অফিসে যাচ্ছে, তাই আমাদের লোকেশনে আপনি কয়েকজন অফিসারকে পাঠিয়ে দিন, কারণ আমাদের দুজনের পক্ষে ওদের ধরা সম্ভব হবে না, ওরা অনেক লোক থাকবে। তুমি কোনো চিন্তা করো না রুদ্র, তোমরা ওদের পিছনে যাও, ওদের লোকেশনে তোমরা জেনে নাও, এরপর আমি চলে আসতেছি কয়েকজন অফিসার নিয়ে। ওকে স্যার, তাড়াতাড়ি আসুন, ওরা খুব দ্রুত গাড়ি নিয়ে যাচ্ছে, আমরা ওদের পিছু নিয়েছি, আপনি আমাদের পেছন পেছন চলে আসুন।
এরপর তারা লোকগুলোর পেছন পেছন যেতে শুরু করে। লোকগুলো অত্যন্ত জোরে গাড়িটা চালাচ্ছে। রুদ্রের হাতটা কাটা, ঠিকমতো ড্রাইভও করতে পারছে না, কিন্তু তারা এখন থামলে চলবে না। যে করেই হোক এই লোকগুলোর আগে তাকে যেতেই হবে, না হলে তারা এতদিনের পরিশ্রম সব কিছু বিফলে চলে যাবে। সেজন্য সে অনেক কষ্ট করে ড্রাইভ করে যেতে শুরু করে। তখন পেছন থেকে রিয়া বলে ওঠে, রুদ্র, তোমার মনে হয় অনেক বেশি কষ্ট হচ্ছে না? কি করব বলো, আমাদের তো এভাবেই কাজ করতে হবে, একটু একটু কষ্ট সহ্য করে নাও। রুদ্র তখন মুচকি হেসে বাইকের স্পিডটা আরেকটু বাড়িয়ে দেয়। এরপর তারা লোকগুলোর পিছনে পৌঁছে যায় একটি দোকানের মতো রুমে। লোকগুলো তখন সেই রুমের সামনে গিয়ে কাকে যেন কল করে। একটু পর সেখান থেকে একটি লোক বেরিয়ে এসে তাদেরকে ভিতরে নিয়ে যায়। তখন রিয়া বলে ওঠে, রুদ্র, আমাদের এখন ভেতরে যাওয়া ঠিক হবে না, কারণ তারা এখন ভেতরে অনেক লোক থাকবে, তাই আমরা বাইরে অপেক্ষা করি। এরপর স্যার আসলে সবাই একসাথে অ্যাটাক করব। এতক্ষণ অপেক্ষা করতে পারবো না রিয়া, আমাদের আরেকটা জিনিস খুঁজতে হবে। তুমি হয়তো লক্ষ্য করেনি লোকগুলো কোন দিক দিয়ে বের হয়েছে। দোকানের ভেতর কিছুই নেই, দোকানের ভেতরে হয়তো কোনো রাস্তা আছে। এই জায়গা দিয়ে হয়তো তারা যাওয়া আসা করে, আবার এই জায়গা দিয়ে চলে যাচ্ছে। আমাদেরকে এখন দোকানের পেছন দিকটা দেখতে হবে। তখন তারা দুজনে দোকানের পিছন দিকে যায়। গিয়ে দেখতে পায় একটি গেট আছে ঠিক নিচে দিয়ে। তখন তারা সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তাদের বস রাজীব চৌধুরী তখন ইন্সপেক্টর রিহাদ সহ আরও 2-3 অফিসারকে নিয়ে সেখানে পৌঁছায়। তখন রাজীব চৌধুরী বলে ওঠে, এখন আর আমাদের কাছ থেকে পালাতে পারবে না, তাড়াতাড়ি চলো, আমাদেরকে অ্যাটাক করতে হবে, না হলে ওরা পালিয়ে যেতে পারে। না স্যার, এভাবে অ্যাটাক করলে আমরা উল্টে ফেসে যাব। দেখতেই পাচ্ছেন এটা একটা আন্ডারগ্রাউন্ড, ভেতরে কয়জন মানুষ আছে সেই বিষয়ে আমরা কিছুই জানি না, তাই আমাদের উচিত একটু ভেবেচিন্তে অ্যাটাক করা। তাহলে কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? তাছাড়া চলো, ভেতরে যেতেই হবে। ভেতরে গিয়ে যদি মারা যায় তাহলে মারা যাব, কিন্তু ওদেরকে ছেড়ে দিতে পারবো না। তাড়াতাড়ি চলো আমার সাথে। তখন তারা সবাই ভিতরে যেতে শুরু করে, কিন্তু গেটে তালা দিয়ে রাখা সেই তালাটির চাবি কোথায় পাবে তারা? তখন একে অপরের দিকে তাকায়। ইন্সপেক্টর রিয়াদ তখন বলে, আপনারা একটু সরে যান, আমি তালার উপর গুলি করে দেখি, যদি তালাটা ভেঙে যায় তাহলে আমরা ভিতরে ঢুকতে পারবো। তখন ইন্সপেক্টর রিয়াদ গিয়ে তালার উপরে গুলি করে। তালাটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়, কিন্তু ভেতর থেকে সেই সাউন্ড পেয়ে যায় তৌফিক আর তার সাথে বসে থাকা আরও একটি লোক। তৌফিক, আমাদের লক্ষ্য করে হয়তো কেউ চলে এসেছে। এখানে রাস্তার সামনে তারা দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে পালাবো কি করে? এর মানে কি? আমাদের পিছনে কাউকেই তো দেখলাম না, তাহলে আমাদের পিছনে কে এখানে পৌঁছালো? এই জায়গায় ইনফরমেশন তো কারোর কাছে নেই। তোদেরকে আগেই বলেছিলাম যে কোনো কাজ করার আগে একটু ভেবে চিন্তে করবি। এখন ওরা পুলিশ নিয়ে চলে এসেছে। স্যার, এখন আমরা কি করব? এখন তো আমাদের পালানোর কোন পথ নেই। ওরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, এখন ওদের সাথে যুদ্ধ করতেই হবে। ওদের সবাইকে মেরে ফেলতে হবে। কারা এসেছে আমাদেরকে ধরার জন্য সেটা তো জানি না। তারা সেদিকে প্ল্যান করতে থাকে। ওদিকে রুদ্র ও তার টিম নিয়ে ভিতরে ঢুকে যায়। রুদ্র বন্দুক হাতে যখন ভিতরে যেতে যাবে, তখন পিছন থেকে রাজীব চৌধুরী ধমক দিয়ে বললেন, কি করছো রুদ্র, পাগল হয়ে গেছো নাকি? তোমাকে কতবার বলেছি না সাবধানের সাথে কাজ করতে? তোমার হাত দিয়ে এমনিতেই একটু পর পর রক্ত বের হচ্ছে, আবার তুমি চলে যেতে শুরু করেছো বন্দুক নিয়ে সবার সামনে। তুমি একটু পিছনে আসো, আমি যাচ্ছি। রুদ্র তখন রাজীব চৌধুরীর কথা শুনে কিছুটা পেছনে চলে আসে। রাজীব চৌধুরী তখন বন্দুক নিয়ে ভিতরে যান। হঠাৎ করেই তিনি গুলি করেন একটি লোকের পায়ে। লোকটা পায়ে হাত দিয়ে নিচে নামতেই গোলাগুলি শুরু হয়। একে অপরের দিকে গুলি ছুঁড়ে মারছে, কিন্তু তারা কয়েকটা বক্সের ভিতর লুকিয়ে গেছে। তখন হঠাৎ করেই একটি লোক রিয়ার হাতে গুলি করে। এটা দেখার পর রুদ্র রিয়াকে টান দিয়ে পিছনে এনে বসায়। এরপর রুদ্রর সামনে গিয়ে লোকটার মাথায় গুলি করে। লোকটার সঙ্গে সঙ্গেই মারা যায়। রুদ্র আরেকটু সামনে গিয়ে মানুষটাকে দেখে রাগে ফেটে যায়, কারণ সামনে ইমরান মল্লিক বসে আছে। রুদ্র আর কয়েকজন অফিসার মিলে একসাথে আটক করতে শুরু করে। ওদিকে রিয়ার হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে, কিন্তু রিয়ার বসে থাকার নাম নেই, সেও উঠে দাঁড়িয়ে গেছে। রুদ্র পিছন থেকে তৌফিকও গুলি করতে গেলেই রিয়া তৌফিকের হাতে গুলি করে। তৌফিককে গিয়ে লাথি দিয়ে ফেলে দেয়। তখন রিয়া তৌফিকের সামনে দাঁড়িয়ে বলে, আমাকে এনেছিস না অফার করতে? এখন সামনে থেকে অফার কর, দেখি কত টাকা অফার করতে পারিস।
মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করিস না, হ্যাঁ? আজকে এমন অবস্থা করব যে আর কোথাও পালাতে পারবি না। কে তুমি? তুমি না ডক্টর রিয়া? এখন দেখছি তুমি বন্দুক নিয়ে আবার পিছনে চলে আসছো। তুমি কে? আমি ডাক্তার রিয়া না, আমি হচ্ছে ইন্সপেক্টর রিয়া, গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট অফিসার। বলে রিয়া তৌফিকের মাথায় লাথি দিতে শুরু করে। রাজীব চৌধুরী তখন সবাইকে এক জায়গায় বেঁধে নিয়ে রাখে। রিয়ার হাত থেকে অনেক রক্ত পড়ছে। তখন রিয়াকে রাজীব চৌধুরী বলেন, রিয়া, তুমি রিয়াকে নিয়ে চলে যাও, আর যতজন লোককে মেরে ফেলে রেখেছি সবাইকে নিয়ে তুমি থানায় চলে যাও। রিয়াকে হসপিটালে নিয়ে যাবে, গিয়ে ওর চিকিৎসা করবে। এর ভেতরে আমি ওদের জিজ্ঞাসাবাদ করে আসছি। তখন রিয়া চলে যায়। রুদ্র তখন একটি লাঠি নিয়ে ইমরান মল্লিকের দিকে এগিয়ে যায়। ইমরান মল্লিক তখন ভয়ে কাঁপতে শুরু করেন। রুদ্র তখন ইমরান মল্লিকের গলায় গিয়ে লাঠি দিয়ে চাপ দিয়ে বলে, বলেছিলাম না যখন আমি প্রমাণ নিয়ে আসবো তখন আর পালাতে পারবি না। এখন আমি প্রমাণ নিয়ে আসিনি, সরাসরি তোকে ধরে ফেলেছি। এখন কোথায় পালাবি বল? তোর এমন অবস্থা করব। আমাকে তোমরা মেরে ফেললেও তোমরা আসল অপরাধীকে ধরতে পারবে না। আমি তো সাধারণ একজন কর্মচারী মাত্র। আমার থেকে আরো বড় বড় মাথা পড়ে আছে, তাদেরকে আগে ধরো। আমাকে মেরে ফেললেও তারা আমার মতো আরো কয়েকশো লোক নিয়োগ দিতে পারবে, তাই আমাকে মেরে তোমাদের কোনো লাভ নেই। আমার সাথে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি জানি তুই এসবের পেছনে আছিস। বল তোদের বসকে। তুই জানিস তোদের বসকে, তাই আমাকে তোর বসের নাম বলে দে। আমি আমার বসের নাম বলতে পারবো না, কারণ বসের নাম বললেই সরাসরি আমাকে মেরে ফেলবে। ওর লাইন সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। হয়তো এতক্ষণে সে খবর পেয়ে গেছে যে আমি ধরা পড়ে গেছি। কিন্তু তুই কি ভেবেছিস, তুই যদি তোদের নাম না বলিস তাহলে আমরা তোকে ছেড়ে দিব? আজকে তোকে এখানেই খুন করে ফেলবো। তোকে একটা শেষ সুযোগ দিতে চাই, তাই তোর বসের নাম তুই বলে দে মাকে। দেখেন, আমি বারবার বলছি, আমার বসের নাম আপনাদেরকে বলা সম্ভব নয়, কারণ আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হয় তখনই বলা হয়েছে কোনো সময় যেন আমাদের বসের নাম না বলি। একমাত্র আমি আর আরও দুজন আছে যারা বসের নাম জানে। তাহলে তো তোকে বলতেই হবে তোর বসের নাম, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। কিন্তু ইমরান মল্লিক কিছুতেই তার বসের নাম বলতে রাজি হচ্ছে না। রাজীব অনেক রেগে যায়, রুদ্রকে ইশারা করে। তখন রুদ্র তখন গিয়ে আগুন নিয়ে আসে, এনে ইমরান মল্লিকের চুলের মধ্যে লাগিয়ে দিল। ইমরান মল্লিকও চিৎকার করতে থাকে, কিন্তু রাজীব আর রুদ্র সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে। ইমরান তখন কান্না করতে করতে বলে, আমি জানি আমার আর বাঁচার উপায় নেই। আমি যদি আমার বসের নাম বলি তাহলে আমার বস আমাকে মেরে ফেলবে, আর যদি বসের নাম না বলি তাহলে তোমরা আমাকে মেরে ফেলবে। তাই তোমরা শুনে রাখো, আমার বস হচ্ছে একজন বিখ্যাত ডাক্তার, সেই দেশের সবচেয়ে বড় ডাক্তারদের একজন। তাই তাকে ধরা এত সহজ নয়। বিদেশে কয়েকটা হসপিটালের সাথে তার কন্ট্যাক্ট আছে, সেখানে সে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে। সেখান থেকে কোটি কোটি টাকা তার কাছে প্রতি মাসে আসে। অধিকাংশ হসপিটালেই তাহলে লোকজন আসে, তাই তোমরা চাইলেও তাকে ধরতে পারবে না। তুই আমাদেরকে তোর বসের নাম বল, এরপর আমরা তোর বসের ব্যাপারে খোঁজ নিচ্ছি। তোকে এত সব চিন্তা করতে হবে না, আমরা ধরতে পারবো কিনা সেটা আমাদের বিষয়, কিন্তু তুই আমাদেরকে তার নাম বল। আমার বসের নাম হয়তো আরিফ চৌধুরী। কথাটা শোনার পর রাজীব কিছুটা স্তব্ধ হয়ে যায়। রুদ্র ও রাজীবের দিকে তাকিয়ে আছে। আরিফ চৌধুরী হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারের একজন। তখন ইমরান মল্লিক আবারও বলে ওঠেন, কিন্তু আমি শিওর না এটা আরিফ চৌধুরী কিনা। আরিফ চৌধুরী এবং তুর্য এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন হবে, কারণ আমি পুরো জানি না এটা আরিফ চৌধুরী কন্ট্রোল করে নাকি তুর্য কন্ট্রোল করে। তাই এসব বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই। আমি একবার খবর পেয়েছিলাম যে আরিফ চৌধুরী এসবের পিছনে আছে, আরেকবার খবর পেয়েছিলাম তুর্য এসবের পেছনে আছে। তাই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন হবে। আমাদেরকে শিওর করে বল, কারণ আমি জানি তুই এইসব বিষয়ে ভালো করেই জানিস, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তুই দুজনের নাম বলছিস, তাই সঠিক করে একজনের নাম বল। তখন ইমরান মল্লিক তার ফোনটা বের করে। ফোনটা বের করে একটি ভয়েস শোনায়। যে লোকটা কথা বলছে তার কথা শুনে মনে হচ্ছে
আরিফ চৌধুরী কথা বলছে, কিন্তু আবারও আরেকটা শুনেই যে ভয়েসটা শুনে মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে, সেটা অনেকটা তুর্যের ভয়েসের মতো, কিন্তু আসলে কে কথা বলছে তারা দুজনে কিছুই বুঝতে পারছে না। একটা লোক 2 কণ্ঠে কথা বলতে পারে না, তার মানে কি তারা দুজনেই এই সবের সঙ্গে জড়িত? তারা কিছুই বুঝতে পারছে না। তখন রাজীব চৌধুরী রুদ্রের দিকে তাকিয়ে বললেন, এবার তো আমি নিজেও কনফিউশনে পড়ে গেছি, কারণ আরিফ চৌধুরী এবং তুর্য দুজনই এই দেশের সবচেয়ে বড় ডাক্তারদের একজন। এখন কে কথা বলেছে সেই বিষয়ে তো আমাদের কোনো ধারণা নেই। এখন হতে পারে তারা দুজনই নয়, অন্য কেউ তাদের ভয়েস নকল করে এসব করছে। কিন্তু আমার মনে হয় স্যার এই দুজনের মধ্যে যে কোনো একজন বড় অপরাধী, কারণ তারা যদি অপরাধী না হয় তাহলে এত বড় বড় হসপিটালে কন্ট্যাক্ট করার জন্য কারো দ্বারা সম্ভব না। আর সাধারণ কোনো অপরাধী হসপিটাল বা সাধারণ কোনো অপারেশন থিয়েটার সম্পর্কে ভালো জ্ঞান রাখে না। তার জন্য আমাদের দুজনকে ইনভেস্টিগেশন করতে হবে, দুজনের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমিও তো সেটাই চিন্তা করছি স্যার। এইসব বিষয় নিয়ে আমরা আমাদের অফিসে গিয়ে আলোচনা করব। আমাদের সকল অফিসারকে এক জায়গায় জড়ো করে আমাদের কথা বলতে হবে, তাই এখন আমাদের অফিসে যাওয়া জরুরি। এই লোকটার কি করব বলেন? রাজীব চৌধুরী তখন একটি ছুরি নিয়ে আসেন। ছুরি এনে ইমরান মল্লিকের ঠিক বুকের মাঝখান বরাবর একটি ছিদ্র করে দেন। এরপর বলেন, মানুষকে ভুয়া অপারেশন করে তার বেঁচে থাকার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোরা কেটে নিয়ে বিক্রি করে দিস। আজকে তোর বেঁচে থাকার অঙ্গ প্রত্যঙ্গ আমি কেটে দিলাম। আমরা বিক্রি করব না, তবে শাস্তি দিয়েছি তোকে, হা হা হা। ইমরান তখন সেখানে বসে মৃত্যুক্ষণ গুনতে থাকে। তখন তার সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে। পরের দিন তাদের মিটিং আছে, কারণ তাদের এখন টার্গেট 2 জন চলে এসেছে। এই দুজনের মধ্যে যে কোনো একজন অপরাধী হতে পারে। মিটিংটি ডাকা হয়েছে, গোয়েন্দা বিভাগের যত অফিসার আছে সবাই এসে উপস্থিত হয়েছে, সাথে পুলিশ বিভাগেরও বড় বড় কয়েকজন কর্মকর্তারাও এসেছেন। রিয়ার হাতে ব্যান্ডেজ, তবুও চলে এসেছে সে। এরপর সেখানে দাঁড়িয়ে রাজীব চৌধুরী বলে ওঠেন, এতদিন আমরা অন্ধকারে ঢিল ছোড়ার মতো শুধু অপরাধীকে ধরে যাচ্ছিলাম, কিন্তু আসল অপরাধীর কাছে পৌঁছাতে পারছিলাম না। আজকে আমরা একটা ইনফরমেশন পেয়েছি। এই ইনফরমেশনের মাধ্যমে আমরা দুজনকেই সন্দেহ করেছি। আশা করা যায় এই দুজনের মধ্য থেকে যে কোনো একজন অপরাধী হবে এবং আমরা তাকে ধরে আমাদের এই মিশনটা সাকসেসফুল করতে পারবো। কিন্তু স্যার, আমরা কিভাবে ওদের ধরবো? কারণ তারা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় ডক্টরদের একজন। তাদেরকে ধরার ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করতে হবে। এছাড়া তারা এই কাজ করেছে কিনা সেই বিষয়ে আমরা শিওর নই। এখন তাদের ভয়েস নকল করে অন্য কেউ হয়তো এই কাজটা করতে পারে। এই বিষয়ে আমি আগ থেকেই চিন্তা করে রেখেছি। আমরাও ঠিক এটাই মনে হচ্ছে, কারণ এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। যে কোনো মানুষ যে কোনো মানুষের কণ্ঠ নকল করতে পারে। তাই তাদের কণ্ঠ নকল করে যে অন্য কেউ এরকম কাজ করছে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের উচিত সবার আগে শিওর হওয়া। কিন্তু প্রফেসর ইমরান মল্লিকের মৃত্যুর পর দেখাচ্ছে গণমাধ্যম অনেক গরম হয়ে আছে। এই নিউজটা সব দিকে ছড়িয়ে পড়েছে। এখন আমরা কিভাবে ইনভেস্টিগেশন করব? তাদের ইনভেস্টিগেশন করতে গেলে আমরা ধরা পড়ে যাব, কারণ আমাদের ইনভেস্টিগেশন গোপনে করতে হবে। আর তারা এখন খুব সচেতন হয়ে যাবে যদি অপরাধী হয়ে থাকে। হ্যাঁ, ইমরান মল্লিকের মৃত্যুর পর গণমাধ্যমের কর্মীরা উঠে পড়ে লেগেছে এই বিষয় নিয়ে। এতদিন কারোর মাথা ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করে ইমরান মল্লিকের মৃত্যুর পর সবাই উঠে পড়ে লেগেছে এই বিষয়টা নিয়ে। এখন আমাদের যে করেই হোক সাবধানতার সাথে সব কাজ করতে হবে। তাই আমি একটা প্ল্যান বানিয়েছি, তোমরা সবাই আমার প্ল্যানটি শুনো। জি স্যার, বলুন। রিয়া কয়েকদিন পর আমাদের মিশনে যোগ দিবে। এর আগে ও পুরোপুরি সুস্থ হওয়াটা দরকার, কারণ একজন পুরোপুরি সুস্থ অফিসার না পাঠালে সে বিপদে মোকাবেলা করতে পারবে না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আকাশকে পাঠিয়ে দিব তুর্যের ওখানে যে কোনো একটা কাজে। তারপর আস্তে আস্তে তুর্যের সব কিছু আকাশ কন্ট্রোল করবে। আকাশ সব কিছু দেখে রাখবে। যদি কোনো সন্দেহজনক কিছু পায় তাহলে আমাদেরকে জানিয়ে দিবে। আর রুদ্র চলে যাবে আরিফ চৌধুরীর ওখানে, গিয়ে আরিফ চৌধুরী সব কিছু দেখে রাখবে। এরপর কোনো সন্দেহজনক কিছু দেখলে আমাদেরকে জানাবে। ওকে স্যার, আমরা যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত আছি। আপনি যে সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্তই আমরা মাথায় পেতে নিব। এরপর মিটিং শেষ হয়। রুদ্রকে এখন অনেক বড় একটা মিশনে যেতে হবে, তাই সে বাসায় চলে যায়। বাসায় সবাইকে জানাতে হবে বিষয়টা।
তখন সে বাসায় গিয়ে তার মা বাবার সাথে প্রথমে দেখা করে। তার বোন সেখানে বসে আছে। সে রুদ্রকে এত বড় একটা মিশনে যেতে দিবে না, কারণ এতে তার মৃত্যু হতে পারে। তখন তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার স্বপ্ন ছিল আমি একজন গোয়েন্দা অফিসার হব, এবং আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আজ তুমি আমার জন্য দোয়া করো। আমি এত বড় একটা মিশনে যাচ্ছি। আজকে দেশের প্রতিটা প্রান্তে হাসপাতালে খুন হয়ে যাচ্ছে। একের পর এক মানুষ হসপিটালে সুস্থ হওয়ার জন্য গিয়ে মৃত অবস্থায় ফিরে আসছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি তোমার পরিবারের কথা চিন্তা করো না, কারণ আমি তোমাকে ছোটবেলায় বলেছি তুমি যদি এসব কাজে গিয়ে মৃত্যুবরণ করো তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব। দেশের জন্য আমার ছেলে প্রাণ দিয়েছে, এটা আমি গর্বের সাথে বলতে পারবো, তাই তুমি নিশ্চিন্তে যেতে পারো। রুদ্র তখন তার বাবা মাকে জড়িয়ে ধরে মিমকে অনেক কষ্ট করে শান্ত করে বেরিয়ে আসে বাড়ি থেকে। এখন তাকে যে করেই হোক আরিফ চৌধুরীর ওখানে যেতে হবে, কারণ আরিফ চৌধুরীর ওখানে না গেলে সে সঠিক তথ্য পাবে না। তাই সে বাড়ি থেকে বের হয়। তখন রাত অনেক হয়ে গেছে। রুদ্র তখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, কারণ এখন তাকে কেউ সন্দেহ করতে পারবে না। সে যদি এখন তার সব কিছু আগের মতো করে চলে যায় তাহলে সে সন্দেহ করবে সবাই। তখন হঠাৎ করেই দেখে দুইটা লোক তার দিকে এগিয়ে আসছে। তখন রুদ্র সেখান থেকে দৌড়ে চলে যেতে শুরু করে, কারণ লোকগুলো তার দিকেই দৌড়ে আসছে। তখন রুদ্র পালাতে শুরু করে, কিন্তু লোকগুলো তার পেছন পেছনে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটি ব্যাংকের সামনে যায় রুদ্র, কিন্তু লোকগুলো তার সামনে এসেই তাকে গুলি করতে শুরু করে। রুদ্র তখন সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। লোকগুলো তার উপর গুলি করতে করতে রক্তাক্ত করে তাকে সেখান থেকে গাড়িতে করে নিয়ে একটি নদীর তীরে ফেলে দিয়ে যায়। পরের দিন সকাল হতেই পুরো গণমাধ্যমে ছড়িয়ে পড়ে রুদ্রের মৃত্যুর খবর। রুদ্রকে যে ব্যাংকের সামনে গিয়ে মারা হয়েছিল সেই ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সেখানে দেখতে পাওয়া যায় রুদ্রকে লোকগুলো গুলি করে বন্দি করে নিয়ে চলে যাচ্ছে। তখন সাংবাদিকরা সবাই এই বিষয় নিয়ে খোঁজ খবর করতে শুরু করে। তারা রাজীব চৌধুরীর কাছে যায়। রাজীব চৌধুরী তখন সেখানে দাঁড়িয়ে কান্না করতে শুরু করেন। তখন সাংবাদিকরা তাকে সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন, এই অফিসার এত বড় একটা মিশনে যাওয়ার পথে খুন হয়েছেন, আপনি এই ব্যাপারে কি জানেন বা কি বলতে চান আমাদেরকে? দেখেন, আমরা অনেক কষ্ট করেছি দেশের মানুষের জন্য, এটা ঠিক, কিন্তু আমার অফিসার মৃত্যুবরণ করেছে। এইরকম করতে চলতে থাকলে একে একে আমার সব অফিসার শেষ হয়ে যাবে। সেই জন্য আমি চাই এই বিষয়ে অন্য কোনো ফোর্স এর হাতে ছেড়ে দিতে। এটা কি করে বলছেন আপনারা এটা শুরু করেছিলেন, আপনারা খুঁজে বের করেছেন এই অপরাধের বিষয়টা। এখন আপনারা যদি এই পথ ছেড়ে দেন তাহলে কিভাবে হবে? আমাদের পক্ষে এই কাজটা আর করা সম্ভব নয়। দেখেন, এভাবে তো আর আমরা শত শত মায়ের কোল খালি করতে আমরা আর পারবো না, কারণ আমার অফিসার মারা গেছে। তার পরিবারের অবস্থা আপনারা একবার গিয়ে দেখেন। বলেই তারা সেখান থেকে চলে যান। এরপর সাংবাদিকরা সবাই রুদ্রের পরিবারের কাছে যান। রুদ্রের পরিবারের অবস্থা খুবই খারাপ। তার মা একবার হুঁশে আসছেন তো আর একবার বেহুশ হয়ে যাচ্ছেন। তার ছেলে একটু আগেই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। সেটাই তার যে চিরবিদায়, এটা কে জানতো? এভাবে আমাদের সমাজের কত অফিসারের মৃত্যুবরণ করে, কত অপরাধীদের হাতে। আরিফ চৌধুরী তখন খবরের নিউজটা দেখে হাসতে শুরু করেন। বিদায় নিল আরেক অফিসার। এই অন্যায়ের কোনোদিন কি শেষ হবে সেটা হয়তো কেউই জানে না, তবে আমরা সবাই যদি প্রতিবাদ করি এই অন্যায়টা একদিন চলে যাবে। রুদ্রের মতো কয়েকজন যুবক যদি এগিয়ে আসে তাহলে অন্যায়গুলো আর আমাদেরকে ঘিরে ধরতে পারবে না। তাই আমরা সবাই নিজ জায়গা থেকে প্রতিবাদ করি। এই প্রত্যাশা রেখেই গল্পের প্রথম সিজন এখানেই শেষ করছি। তবে রুদ্রের এই মৃত্যু কি আসলে বিদায় নাকি সাজানো কোনো নাটক, দেখতে চাইলে দ্বিতীয় সিজনের অপেক্ষা করুন। খুবই শীঘ্রই পরবর্তী সিজন নিয়ে আসতে চলেছি।